কি কানেক্ট করে নেন কেবল কই আপনার বোর্ডের কাজ হয়ে গেলে পরে আপনি ব্রেক দিবেন বলবেন যে আমাদের ডিসপ্লেটা একটু রেডি করে নিন তারপরে হচ্ছে যে কিছু প্রবলেম সলভ করে দেবেন हमने इसमें कर लिया है इसमें भी अच्छा है সাউন্ড কমে যাবে ফ্যান চলতেছে এই জন্য সাউন্ড হচ্ছে অপেক্ষা করেন সাউন্ড কমে যাবে একটু সময় লাগবে 2-4 মিনিট আমি একটা সেট আপ একটু রেডি করে নিচ্ছি স্পিড মিররিংয়ের মাধ্যমে আমরা কানেক্ট করছি মনিটর মানে কম্পিউটার এটাই তো এখন কাজ করি তো বলেছি display light off about the color describe always on
সেই সময় নয় যে এটা রেডি করবো। আচ্ছা একটা কাজ করবো, বেসিক ক্লাস জয়েন করছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জি ওই এমনি ওই অধ্যায় বেশি একটু বুঝিবে। ভাই এটা এইখানে একটু আনিয়ে দেন তো, এটাতে কেন জানি আসতেছে না, এটাতে ওই যে পুরানো ক্লাসের লাইভ চলতেছে শুধু, মানে এটা দিয়ে লাইভ না না এটা হচ্ছে আগের ক্লাস, এখানে লাইভটা আসে না এখনো। আপনি গ্রুপে ঢুকছেন? হ্যাঁ এই যে এটা না এটাতে আমি তো ওখানে লাইভে দেখতেছি।
এটাতে আনা যায় না ভাই? এটা যদি আর এটা তো আপাতত কানেক্ট নেই। এটা তো মূল কানেক্ট, এটা থেকে ইয়ে করা যাবে। কিন্তু আপনি গ্রুপে লাইক দিতে পারবেন না কেন? সেটা তো বুঝতে গ্রুপে পারছি। আছেন তো? হ্যাঁ আসি। ওটা মনে হয় ফেসবুক লাইটের কারণে মনে হয় লাইভ দেওয়া যায় না হয়তো। ফেসবুক লাইট? হ্যাঁ এটা হবে না। হুম উপরটা সেট করেছি। এখন পারবেন, কিন্তু সমস্যা হলো এই ল্যাপটপ নেট স্লো হয়ে যাবে। পারবে কিনা? হ্যাঁ, কি বলবো? নেট স্লো হয়ে যাবে। কিছু করে না। এটা কি? হ্যাঁ এই যে এটা। এটা সম্ভবত লাইভ কি নিতে পারবে কিনা বন্ধ হয়ে গেল। যদি এখন র্যাম বাড়াইছি হওয়ার সম্ভাবনা নাই। ওকে, এটা থাকে যে এখানে আপনি কমেন্ট করতে পারবেন, এখানে কমেন্ট দেবেন, ঠিক আছে? অনেকেই জয়েন করছে, 80 জন, আপনি ক্লাস শুরু করতে পারেন। আচ্ছা এগুলো নিচে উপরে। কমেন্টস লাগে, এখানে কমেন্টস আসবে নিচে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম। তো কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু লেট হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছি দিনার, ডুয়েট সিএসসি ডিপার্টমেন্ট। তো আজকে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করব। তো ফিজিক্স নিয়ে আলোচনা করার পূর্বে ফিজিক্সের সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। ফিজিক্সের সিলেবাসের মার্ক ডিস্ট্রিবিউশনগুলো কীরকম হয়, তারপরে কোথা থেকে কীরকম কোশ্চেন আসে, তো এই নিয়ে আজকে একটু আলোচনা করব। তো প্রথমত আমাদের যে ফিজিক্স যে পার্টটা আছে, এই পার্টটা সাধারণত আমরা এখানে 5টা অংশে ভাগ করি। 5টা অংশ হচ্ছে, একটাকে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স বা ভৌত পার্ট, আরটা হচ্ছে হিট পার্ট বা তাপ, আরটা হচ্ছে সাউন্ড বা শব্দ, তারপরে হচ্ছে লাইট, বা আলো, আর তার পরবর্তীতে হচ্ছে অ্যাটমিক ফিজিক্স, বা পরমাণু। তো ফিজিক্সে সাধারণত এই যে 5টা যে পার্ট আছে, এই 5টা পার্ট থেকেই সাধারণত কোশ্চেন আসে। তো ফিজিক্সের কোশ্চেন যেগুলো আসে, আসলে কোশ্চেনগুলো হচ্ছে আমাদের কাছে ডুয়েটে 2 ধরনের কোশ্চেন হয়। একটা হচ্ছে আপনাদের কাছে ম্যাথ চাবে, হ্যাঁ, ফিজিক্স থেকে হয়তো দেখা গেছে 4টা ম্যাথ থাকবে, ওই 4টা ম্যাথ আপনার সলিউশন করা লাগবে, শুধু ম্যাথ। এখানে আপনার কাছে কোনো বর্ণনামূলক কোশ্চেন, কোনো সংক্ষিপ্ত কোশ্চেন, এগুলো কিছুই যাবে না, জাস্ট শুধু ম্যাথ। আপনার কাজ হচ্ছে ম্যাথ সলভ করা। আর তার পরবর্তীতে এই ম্যাথ আসে হচ্ছে 4টা, অঙ্ক আসে হচ্ছে 4টা, আর এই 4টাতে থাকে হচ্ছে 8 নাম্বার করে, তার মানে 8 × 4, এখানে আপনি পাবেন হচ্ছে 32 নম্বর। তার পরবর্তীতে 4টা টিক চিহ্ন থাকে আমাদের। এই 4টা টিক চিহ্ন সাধারণত বইয়ের ভিতর থেকেই আসে। আপনার যদি ফিজিক্সের উপরে খুব ভালো ধারণা হয়ে থাকে,
আপনি দেখা গেছে অনেক ক্ষেত্রে দেখা যায় এই টিক চিহ্নগুলা ছোট ছোট ম্যাথ থাকে, খুবই ছোট ছোট ম্যাথ যেগুলো সাধারণত কোশ্চেনে দেওয়া হয় না, ওগুলো টিক চিহ্নের ভিতরে দিয়ে দেয়। বা দেখা গেছে কোনো কিছুর একক চাইতে পারে আপনার কাছে যে এইটার একক কী, বা এটা চাইতে পারে যে কোনো কিছুর মাত্রা কী, মাত্রা নির্ণয় করো। তো এগুলো হচ্ছে আর কি টিক চিহ্নের ভিতরে থাকে সাধারণত, বা খুব ছোট ছোট কিছু সংক্ষিপ্ত কোশ্চেনের মতন থাকে। যেমন দেখা গেছে বললো যে আলোর প্রতিফলন কেন হয়, একটা কারণ কয়েকটা দিয়ে দিল, তার ভিতরে একটা কারণ হবে সঠিক কারণ, ওইটা আপনার সিলেক্ট করতে হবে। তো সঠিক উত্তর থাকে হচ্ছে 4টা, আর এটাতে থাকে হচ্ছে 2 নাম্বার করে, তার মানে এখানে হচ্ছে আপনার 8 নাম্বার, আর এই টোটাল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সের 40 নাম্বার। হ্যাঁ, তো এইখানে আপনার আপনি মোটামুটি আপনি চাইলে ফিজিক্সে যদি টার্গেট করেন, আপনি চাইলে 4টার ভিতরে 4টা ম্যাথই কিন্তু কমন পাবেন ফিজিক্সে। সাধারণত ফিজিক্সের যে ক্লাসিক্যাল পার্ট যেটা আছে, এই ক্লাসিক্যাল পার্টটা আবার কয়েকটা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে গতি রিলেটেড চ্যাপ্টার, আর একটা অংশ হচ্ছে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে যেমন সান্দ্রতা, প্রবাহী, এগুলা। তো সাধারণত ক্লাসিক্যাল পার্ট থেকে একটা কোশ্চেন থাকেই। হ্যাঁ, আপনি যদি ক্লাসিক্যাল পার্ট টার্গেট করেন একটা কোশ্চেন থাকি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ক্লাসিক্যাল পার্ট হচ্ছে এই পুরো ফিজিক্সের ভিতরে সবচেয়ে বড়। হ্যাঁ, এখানে মোটামুটি অনেকগুলো পার্ট থাকে, গতি থাকে, তারপরে বল থাকে, তারপর হিট পার্ট, সাউন্ড পার্ট, লাইট পার্ট আর অ্যাটমিক পার্ট। এই যে 4টা পার্ট আছে, সম্ভাবনা থাকে এই 4টা পার্টের ভিতর থেকে 3টা কোশ্চেন আপনার থাকবেই। কখনো কখনো এরকম হতে পারে যে এই 3টা পার্টের এই 4টা পার্টের ভিতর থেকে হয়তো 2টা কোশ্চেন দিছে, আর 2টা কোশ্চেন হয়তো ক্লাসিক্যালের ভিতর থেকে দিয়ে দিছে, ভৌত পার্টের ভিতর থেকে। তো যেখান থেকে দেখ না কেন, আপনি যদি ফিজিক্স খুব ভালোভাবে যদি টার্গেট করেন, আপনি কিন্তু চাইলে ফিজিক্সে একেবারে 4টা ম্যাথই আপনি কমন পাবেন। তারপর যদি বলি ফিজিক্সের টিক চিহ্নের কথা, আপনি যদি চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে বুঝে করেন, তাহলে মোটামুটি আপনি টিক চিহ্নগুলোও প্রায় কমন পাবেন। হয়তো 2-1টা টিক চিহ্ন আছে হয়তো আপনি পারবেন না, কিন্তু তাও যদি ট্রাই করেন, খুব ভালো যদি বেসিক ধারণা থাকে, তাহলে কিন্তু ওই টিক চিহ্নগুলো আপনি চেষ্টা করলে খুব সহজে অ্যান্সারগুলো বের করতে পারবেন। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সের সিলেবাস, ফিজিক্সের যে আমাদের অধ্যায়গুলো কোন অধ্যায়গুলো পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন, যে কোথায় কত নাম্বার থাকে। সাধারণত 4টা অঙ্ক থাকবে, আর এটা হচ্ছে 4টা টিক চিহ্ন থাকবে। তো এইখানে আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব এখন, ওটা হচ্ছে লাইট পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো লাইট পার্ট নিয়ে আলোচনা করার আগে আমাদের একটু বুঝতে হবে যে লাইট পার্টে অ্যাকচুয়ালি আছেটা কী কী, আমরা লাইট পার্টে কী কী পড়বো। লাইট পার্টে সাধারণত আমাদের আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই 2টা অংশ নিয়ে কাজ করা হয়, আর এই 2টা অংশই নিয়েই আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়। আর এই 2টা যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ প্রত্যেক বছরই সম্ভাবনা থাকে যে লাইট পার্ট থেকে একটা কোশ্চেন প্রায় থাকেই। সাধারণত লাইট পার্ট থেকে কোশ্চেনটা মিস হয় না সহজে। তো লাইট পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আলোর প্রতিফলনের যে দর্পণের ম্যাথগুলো আছে, ওগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট আলোর প্রতিফলনের। তো আজকে আমরা আলোর প্রতিফলন অধ্যায় নিয়ে আলোচনা করব। রিফ্লেকশন অফ লাইট। তো আলোর প্রতিফলন অধ্যায় নিয়ে আলোচনা করার আগে আমি জাস্ট একটু আলোর প্রতিফলন সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে আলোর প্রতিফলনটা আসলে কি। তো আলোর প্রতিফলন হচ্ছে যে আমরা যখন কোনো একটা মাধ্যম থেকে আলোক কণা যখন নিক্ষেপ করি, বা আলোক সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন কোনো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমের উপরে যায়, হ্যাঁ, তখন বিষয়টা এরকম হইতে পারে যে এই মাধ্যম থেকে 3টা কন্ডিশন হইতে পারে, যে আলোক রশ্মিগুলো হয়তো বা কোনো একটা কারণে আবার ব্যাক করবে। হ্যাঁ, তো আমি এটা একটু কোনাকুনিভাবে আইকা দিই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে যে হয়তো বা কোনো একটা কারণে আলোক রশ্মি কোনাকুনিভাবে আবার কী করবে, ব্যাক করবে। আপনি এখান থেকে আলো দিচ্ছেন, আলো এখানে আসার পরে আলোটা ব্যাক করবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। অর্থাৎ আলোর সাধারণত 3টা কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে প্রতিফলন, আর যদি বিষয়টা এরকম হয় যে আলোটা এই মাধ্যমের ভিতরে প্রবেশ করছে, আর এই মাধ্যমের ঘনত্ব আর এই মাধ্যমের ঘনত্বটা একটু ভিন্ন, তাইলে হয়তো বা আলোটা সোজা যাওয়ার কথা, কিন্তু আলো সোজা না দিয়ে কোনো একটা দিকে ব্যাকাভাবে চলে গেল, এইটাকে বলা হয় হচ্ছে আলোর প্রতিসরণ। আর যদি এই মাধ্যম দ্বারা কিছু পরিমাণে আলোক কণাগুলো যদি শোষণ করা হয়, বা ফোটন কণাগুলো, তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে আলোর শোষণ। তো সাধারণত আলোর এই 3টে অবস্থা থাকে।
একটা হচ্ছে প্রতিফলন, আরটা হচ্ছে প্রতিসরণ, আর একটা হচ্ছে শোষণ। শোষণটা সাধারণত এই মাধ্যমের ভিতরেই হয়ে থাকে এইখানে। তো এই হচ্ছে আলোর তিনটা অবস্থা। তাহলে প্রতিফলন দ্বারা আমরা কি বুঝতেছি, যদি আলোক রশ্মি কোনো একটা মাধ্যমে যাওয়ার পরে আবার যদি পুনরায় যদি ব্যাক করে তাহলেই বলতে পারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আলোর প্রতিফলন। তো আজকে যেহেতু আমরা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব, তো আলোর প্রতিফলন কিভাবে হয় সাধারণত, যদি আলো এমন কোনো একটা মাধ্যমের উপরে পড়ে যেই মাধ্যমটা কি হয় একটা প্রতিফলক তল থাকে, যে ওই মাধ্যমটা পুরোপুরি আলোকে আবার পূর্বের মাধ্যমে ফেরত পাঠাতে পারে, তাইলে কেবলমাত্র আলোর প্রতিফলন হবে। আর ওই মাধ্যমটাকে বলা হচ্ছে প্রতিফলক তল। হ্যাঁ, এটা হইতে পারে, এটা দর্পণ হইতে পারে। তো এখন আমরা যেহেতু দর্পণ নিয়ে আলোচনা করব, তো দর্পণ নিয়ে একটু বলি। দর্পণ হচ্ছে সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গলীয় দর্পণ। তো গলীয় দর্পণ নিয়ে এই অধ্যায়ে মূলত আমাদের আলোচনা, সমতল দর্পণ নিয়ে এই ফিজিক্সে কোনো আলোচনা নাই এই অধ্যায়ে। তো গলীয় দর্পণ সাধারণত দুই ধরনের হয়। তো দর্পণ জিনিসটা আসলে কি সেটা একটু আমি বলে নিই। এই হচ্ছে আমাদের অধ্যায়ের মেইন আলোচনাগুলো শুরু। এতক্ষণ আমরা যতটুকু দেখছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সের সামান্য কিছু সিলেবাস সম্পর্কে আলোচনা, এবং এই রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিফলনটা আসলে কি এটা একটু জাস্ট আমি বুঝাইলাম। এখন হচ্ছে মূলত আমাদের এই চ্যাপ্টারের মেইন কনসেপ্টগুলো শুরু হচ্ছে। তো আমি যদি গলীয় দর্পণের কথা যদি চিন্তা করি, গলীয় দর্পণ আসলে কি, যদি আমি একটা কাচের গোলকের কথা চিন্তা করি যে হ্যাঁ এটা একটা কাচের গোলক, এই যে কাচের গোলকটা আছে এটা ভিতর দিকে ফাঁপা আছে। হ্যাঁ, তো যেহেতু এটা ফাঁপা, তাহলে আমি একটা কাজ করতে পারি, এই কাচের গোলকটাকে একটা অংশ থেকে আমি কী করতে পারি, কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে আমি একটা সাইডে যদি কোনো প্রতিফলক কিছু যদি লাগিয়ে দিই, ধরি আমি এই সাইড থেকে আমি কেটে দিছি, তাহলে এইটাই হবে হচ্ছে অ্যাকচুয়ালি একটা গোলকীয় পৃষ্ঠ। এটা হচ্ছে কি একটা গোলকীয় পৃষ্ঠ। এখনও কিন্তু এটা আমাদেরকে দর্পণ হিসাবে কাজ করবে না। দর্পণ হিসাবে তখনই কাজ করবে যদি আমরা এর যে কোনো একটা সাইডে কোনো প্রতিফলক কিছু লাগিয়ে দিই। প্রতিফলক বলতে কি হইতে পারে, যেটা হতে পারে রূপার প্রলেপ, বা এটাকে আমরা বলতে পারি যে সিলভারিং করা, তারপরে পাড়া লাগানো বলে যেটা, এটাও হচ্ছে এই একই নাম। তো যদি আমরা রূপার একটা প্রলেপ লাগাই যে কোনো একটা সাইডে, যদি আমরা এই সাইডে লাগাই, হ্যাঁ, তাহলে কি হচ্ছে এই যে ভিতরের যে পৃষ্ঠটা আছে এই পৃষ্ঠটা তখন প্রতিফলক হিসেবে কাজ করবে। আমি যদি বাইরে কোনো বস্তু যদি রাখি আমি কিন্তু দেখতে পারবো না, আমি যদি ভিতরে রাখি তাহলে আমি দেখতে পারবো। তার মানে এটা হচ্ছে চিন্তা করতে পারি এটা একটা দর্পণ, যে দর্পণের এই সাইডে আমি রং লাগাইছি বা রূপার প্রলেপ লাগাইছি, যার ফলে এখানে যদি আমি বস্তু রাখি তাহলে আমি বস্তুটা দেখতে পারবো। ঠিক সেমভাবে আমি যদি উত্তল দর্পণের কথা যদি বলি, উত্তল দর্পণের ক্ষেত্রে বিষয়টা এরকম হইতো যে আমি যদি এই দর্পণের এই ভিতরের সাইডটাতে যদি আমি রং লাগাইতাম বা পাড়া লাগাইতাম, তাহলে কি হইতো এই যে অংশটা আছে এই অংশটা তখন প্রতিফলক হিসেবে কাজ করত। আর যেহেতু উত্তল পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করে, তাই এর নাম হচ্ছে উত্তল দর্পণ। আর এইখানে যদি আমি খেয়াল করি, এই যেহেতু ভিতরের পৃষ্ঠটা অর্থাৎ অবতল পৃষ্ঠটা, অবতল মানে কি ভিতরের দিকে ডাবানো, অর্থাৎ ভিতরের পৃষ্ঠটা যেহেতু প্রতিফলক হিসেবে কাজ করতেছে, তার মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অবতল দর্পণ। তাহলে বোঝা গেছে অবতল দর্পণ কি আর উত্তল দর্পণ কি। তো এখন এই অবতল দর্পণের উত্তল দর্পণের ক্ষেত্রে তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিফলক পৃষ্ঠ, আর উত্তল দর্পণের ক্ষেত্রে এইটা হয় অ্যাকচুয়ালি প্রতিফলক পৃষ্ঠ। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দর্পণ। তো এখন দর্পণের কিছু আমি যে বিভিন্ন নাম আছে, যে মেরু, তারপরে প্রধান ফোকাস, এগুলো সম্পর্কে একটু দেখাবো। এগুলো আসলে ওইভাবে আপনি যদি সম্পূর্ণ সবগুলো যদি নাও জানেন তাও কিন্তু আপনি ম্যাথ সলভ করতে পারবেন। জাস্ট আপনি যদি কয়েকটা যদি জানেন, যেগুলো না জানলেই নয় আর কি, ওগুলো যদি জানেন তাহলে আপনি মোটামুটি ম্যাথগুলো সলভ করতে পারবেন। তো তাও আমি কতগুলো দেখাচ্ছি আর কি, যে এই দর্পণের কোথায় কী কী হয় আর কি। তো আমি একটা মুছে ফেলি। আচ্ছা, এতটুকু যতটুকু দেখাইলাম আর কি দর্পণ চিনাটা। হ্যাঁ,
যে দর্পণটা আসলে কোনটা উত্তল কোনটা অবতল এটা বোঝা গেছে তো। তো এটা হচ্ছে ধরি আমাদের কাছে একটা দর্পণ আছে। তো এই দর্পণের ক্ষেত্রে এখন একটা বিষয় যদি আমি খেয়াল করি, এই দর্পণটা তো অবশ্যই কোনো একটা বৃত্ত থেকে কাটা হয়েছে, অর্থাৎ কোনো একটা গোলক থেকে কাটা হয়েছে। আর আমি যদি এইখানে একটা খুব সাধারণ একটা কনসেপ্ট যদি বলি, এটা আমরা সবাই জানি বৃত্তের কেন্দ্র কোন দিকে হয়, অবশ্যই বৃত্তের মধ্যখানে হবে। তাহলে এটা যদি ধরি আমি কেন্দ্র, তার মানে কি এই কেন্দ্রের উপর ভিত্তি করে এই পুরো বৃত্তটা তৈরি করা হয়েছে, আর সেটাকে আমি কেটে দর্পণ বানাইছি। তাইলে এই যে কেন্দ্রটা যেটা আমি পাইলাম, হ্যাঁ, এই যে কেন্দ্র যেটা আমি পেলাম এটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। অর্থাৎ এই দর্পণটা যে বাঁকানো হয়েছে এই বাঁকের কেন্দ্রটা কোন জায়গা, এটা হচ্ছে সেইটা, এটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র, বা এটাকে আমি বলতে পারি কি সি। তাহলে আমি এখানে কি কি পাচ্ছি, সি পাচ্ছি, বক্রতার কেন্দ্র। তো তার পরবর্তীতে আমি যদি আর একটু যদি আগাই, এই যে দর্পণটা আছে এই দর্পণটা তো আমি সাইড দিয়ে রাখছি। আমি যদি এটাকে যদি সামনাসামনি দেখতাম, সামনাসামনি দেখলে কিন্তু অর্থাৎ এটাকে যদি আমি একটা দিকে ঘুরিয়ে দিতাম তাহলে কি হতো, এটা এরকম গোল দেখাইতো না একটা পৃষ্ঠ। অর্থাৎ এই যে দর্পণটা আছে এটা তো আমি সাইডটা জাস্ট আমি আঁকছি, এটাকে জাস্ট আমি যদি একটু ঘুরে দিই সামনের দিকে আনি তাহলে তখন এটা কীরকম হবে, যেরকম গোল দেখাবে। কারণ এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরো একটা বৃত্তের একটা অংশ আমি জাস্ট কাটছি, তাহলে এটাকে জাস্ট আমি ঘুরে দিছি, তাহলে এই যে অংশটা আছে এটা তখন সামনে এরকম দেখাবে। এই যে জিনিসটা যে দেখাইছে এই জিনিসটার কিন্তু একটা মধ্য পয়েন্ট আছে, একটা কেন্দ্র আছে। অর্থাৎ এই ছোট যে বৃত্তটা তৈরি হয়েছে এই বৃত্তটার একটা কিন্তু কেন্দ্র আছে, এটা হচ্ছে সেই কেন্দ্রটা। আর এই যে কেন্দ্রটা এটা হয় কোথায়, এই যে দর্পণটা আছে না, এই দর্পণটার মাঝখানে হবে অবশ্যই। এতটুকু বোঝা গেছে তো। এই যে দর্পণটার মাঝখানে যেটা তৈরি হয়েছে এটাকে বলা হচ্ছে মেরু। অর্থাৎ আমি একটা দর্পণের যে গোলীয় অংশটা আছে, অর্থাৎ এই যে গোল যে অংশটা আছে এই অংশটার যে মাঝখানের যে মধ্যবিন্দুটা আছে ওটাকে বলা হচ্ছে মেরু। মেরুকে চাইলে আমরা পি দ্বারাও প্রকাশ করতে পারি বা চাইলে আমরা ও দ্বারাও প্রকাশ করতে পারি, আমরা যেটা চাই আর কি প্রকাশ করতে পারি। সাধারণত পোল দ্বারাও প্রকাশ করা যায়, এটাকে বলা হচ্ছে পোল। তো নর্মালি বইতে ও দেওয়া থাকে, তো আমি ওই লিখি। এখন এই যে মেরুটা আছে এই মেরুটা থেকে এই যে কেন্দ্র যে আছে না আমাদের বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব আছে এটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর একে আর দ্বারা প্রকাশ করা হয়। তাইলে আমি যদি চিন্তা করি এইখান থেকে যদি এই পর্যন্ত যদি আমি আঁকি, তাহলে এই যে আমি যে দূরত্বটা যেটা পেলাম এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটাকে আমি যদি আর দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, তাহলে এই আরটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ ও আর সি পর্যন্ত যে দূরত্ব আছে, অর্থাৎ ও সি ইকুয়াল আর ইকুয়াল বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, তো এইখানে বক্রতার ব্যাসার্ধ পাওয়ার পরে একটা জিনিস আসে, সেটা হচ্ছে আচ্ছা ও সি পর্যন্ত যে দূরত্বটা আছে ওটা তো বক্রতার ব্যাসার্ধ, তাহলে এখন অক্ষ আসলে কি। তো আমি একটু অক্ষ সম্পর্কে বলি। অক্ষ হচ্ছে এই ও আর সি বিন্দু পর্যন্ত যদি আমরা একটা রেখা কল্পনা করি, হ্যাঁ, ও থেকে সি বিন্দু পর্যন্ত যে সমান্তরাল রেখাটা আছে আমি যদি কল্পনা করি আর এটাকে যদি বর্ধিত করি, অর্থাৎ ও সি বরাবর যে রেখাটা চলে গেছে এটাকে বলা হয় হচ্ছে দর্পণের অক্ষ। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে দর্পণের অক্ষ। অর্থাৎ যেই রেখাটার উপর ভিত্তি করে আমরা ম্যাথগুলো সলিউশন করি, সাধারণত আমাদের যে কোশ্চেনগুলো থাকে ওই কোশ্চেনগুলোর উপরে যে আমরা ম্যাথগুলো করি ওগুলো সাধারণত বলা হয় যে বস্তু রাখা হয়েছে এত মিটার দূরে, তার মানে দর্পণ থেকে এত মিটার দূরে অক্ষের উপরে। যদি বলে 5 মিটার দূরে রাখা হয়েছে, তার মানে দর্পণ থেকে 5 মিটার দূরে অক্ষের উপরে রাখা হয়েছে। তার মানে অক্ষ হচ্ছে আমাদের এই যে দর্পণ যা ম্যাথ যা করি সবগুলোর ভিতরে আমাদের অক্ষের ব্যবহার আছে। তাহলে অক্ষ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে রেখাটা, অর্থাৎ যে রেখাটা আমরা কল্পনা করি। তো ধরি আমি এই রেখাটা কল্পনা করে কোন পর্যন্ত নিয়ে গেছি, এক্স পর্যন্ত নিয়ে গেছি। হ্যাঁ, তো এই যে আমি এক্স পর্যন্ত নিয়ে গেছি তাহলে আমি এটাকে বলতে পারি অতএব ও এক্স ইকুয়াল টু অক্ষ। তার পরবর্তীতে আমি যদি যাই, এবার হচ্ছে আমাদের আর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে ফোকাস নামে একটা জিনিস আসবে, ফোকাস।
তো ফোকাস যে জিনিসটা আছে ওইটাতে আসার আগে আমি হালকা একটু আলোচনা করি আলোক রশ্মি নিয়ে এখন আলোচনা করব। আলোক রশ্মি আসলে কি? আলোক রশ্মির কথা যদি বলি, সাধারণত আলো আমাদের ফোটন কণা বা তরঙ্গ হিসাবে কাজ করে, আমরা এটা বলতে পারি। আলোকে সাধারণত ফোটন কণা বা তরঙ্গ আমরা যেটাই বলি, কণা বা তরঙ্গ সবই সঠিক। তবে আলোর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আলো সবসময় সোজা চলাচল করে। তো যদি কোনো প্রতিফলক পৃষ্ঠ বাঁকানো থাকে তাহলে যেই কোণ বরাবর বাঁকানো আছে আলোক রশ্মিটাও ঠিক সেই কোণ বরাবর বেঁকে চলে যাবে। তার মানে আমি যদি চিন্তা করি এই জিনিসটা যদি আমি মুছে দিই একটু, ধরি আমি সমান্তরাল কতগুলো আলোক রশ্মি দিচ্ছি। এই যে আলোক রশ্মিগুলো আমি দিচ্ছি এটাকে বলা হয় হচ্ছে আপাতিত রশ্মি। কি বলা হয়? ধরি আমি কতগুলো আলোর রশ্মি এখানে দিছি দর্পণে সোজা। এই যে রশ্মি যেগুলো আমি দিলাম, হ্যাঁ, এগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি আপাতিত রশ্মি। এই দর্পণের যে রশ্মিগুলো আছে এগুলো এরকম সোজা যাচ্ছে। তো এই আপাতিত রশ্মিগুলো যখন এই দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপরে পড়বে, প্রতিফলক পৃষ্ঠটা কি একটু বাঁকানো আছে? কোন দিকে বাঁকানো আছে? ভিতরের দিকে বাঁকানো আছে। যেহেতু ভিতরের দিকে বাঁকানো আছে তার মানে এটা অ্যাকচুয়ালি পরস্পরকে কী করবে? কেন্দ্রের দিকে ধাবিত করবে। তো কেন্দ্রের দিকে অ্যাকচুয়ালি যায় না, এগুলো যায় হচ্ছে মানে নিচের দিকে ধাবিত করে। তো এগুলো যায় হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু বরাবর সবগুলো আলোক রশ্মি যায়, আর ওই বিন্দুটাকেই বলা হচ্ছে প্রধান ফোকাস। তো এই যে বিন্দুটা ধরি হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এইটা। তো সবগুলো আলোক রশ্মি কী করবে? এই যে আলোক রশ্মিটা আছে এটা চলে যাবে এই বরাবর, এইটা চলে যাবে এই বরাবর, এইটা চলে যাবে এই বরাবর, এইটা এই বরাবর, এইটা এই বরাবর, আর এইটা এই বরাবর। তো আমি যদি খেয়াল করি এই আলোক রশ্মিগুলো কী হয়েছে? একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে না? যে সমান্তরাল আলোক রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে যা মিলিত হবেই। তো আমি এখানে একটা সংজ্ঞা দিই যে যদি আমরা কোনো দর্পণে সমান্তরালভাবে একগুচ্ছ আলোক রশ্মি দেই বা একগুচ্ছ আপাতিত আলোক রশ্মি যদি আলোক প্রতিফলনের পরে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয় বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই আসছে কথাটার কনসেপ্ট আমি একটু পরে দেখাচ্ছি। আপাতত যেহেতু মিলিত হয়েছে এটা আমি বলতেছি যে যেহেতু নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হয়েছে সবগুলো আলোক রশ্মি, এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস। আর এই বিন্দুটাকে অ্যাকচুয়ালি এফ দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এফ। হ্যাঁ, তাইলে আমরা কি পাচ্ছি? এফ হচ্ছে প্রধান ফোকাস। তো এই যে প্রধান ফোকাস যেটা আমি পাইলাম, ঠিক সেমভাবে এই ও থেকে এফ পর্যন্ত যে দূরত্বটা আছে, অর্থাৎ এই ও থেকে এফ পর্যন্ত যে দূরত্বটা আছে এটাকে বলা হচ্ছে তাহলে ফোকাস দূরত্ব। ঠিক সেমভাবে যেভাবে আমরা বক্রতার ব্যাসার্ধ পাইছিলাম, তো এইখানে আমি যদি ও থেকে এফ পর্যন্ত দূরত্ব বের করি এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, বা আমি বলতে পারি ফোকাস দূরত্ব। তো আমি এখানে কি পেলাম? একটা ফোকাস পেলাম, আর ও থেকে এফ পর্যন্ত যে দূরত্ব আছে এটা একটা ফোকাস দূরত্ব পেলাম। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে ফোকাস দূরত্বটা, এটা সাধারণত মনে রাখবেন সবসময় যে ফোকাস দূরত্বটা সবসময় কি হয়? বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। তার মানে আমাদের যে এফটা আছে এই এফটা হবে হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তার মানে এফটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি এফ ইকুয়াল টু হচ্ছে r/2, এটা লেখা যায়। তো এখন এইখানে যে জিনিসটা হয়েছে, আপাতিত আলোক রশ্মি বলা হয় কোনটাকে? এই যে রশ্মিটা যেটা দর্পণের উপরে যে পড়ছে এটা হচ্ছে আপাতিত আলোক রশ্মি। আর এই যে আলোক রশ্মিগুলা দর্পণের উপরে প্রতিফলন হওয়ার পরে একটা বিন্দুতে এসে যে মিলিত হয়েছে সবগুলো আলোক রশ্মি, এইটাকে বলা হয় হচ্ছে অভিসারী আলোক রশ্মি। এটা খেয়াল রাখবেন। এটা হচ্ছে কি প্রতিফলন হওয়ার পরে আইসা কি হয়েছে? আলোক রশ্মিগুলো মিলিত হয়েছে। যদি আলোক রশ্মিগুলো কোনো একটা পয়েন্টে এসে মিলিত হয় তাহলে এই যে আলোক রশ্মিগুলো, অর্থাৎ যে লাল আলোক রশ্মি যেগুলো আমি আঁকছি এগুলোকে বলা হয় হচ্ছে অভিসারী আলোক রশ্মি। এটাই হচ্ছে অভিসারী আলোক রশ্মি। যদি কোনো আলোক রশ্মি প্রতিফলন হওয়ার পরে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হয় তাহলে ওই প্রতিফলিত আলোক রশ্মিগুলোকে বলা হয় হচ্ছে অভিসারী আলোক রশ্মি। ঠিক আছে? তো অভিসারী আলোক রশ্মির কনসেপ্টগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে অপসারী আলোক রশ্মি নামে একটা কনসেপ্ট আছে।
তো অপসারী আলোক রশ্মিগুলো কি, ওটা অ্যাকচুয়ালি উত্তল দর্পণে আলোচনা হবে। তো আমি যখন উত্তল দর্পণে যাব তো তখন আমি ওই অপসারী আলোক রশ্মিটা নিয়ে একটু দেখায় দিব, তারপর তো অভিসারী আলোক রশ্মিটা একটু দেখে নেন। তো তারপর হচ্ছে আমি যদি ম্যাথগুলো এবার যদি করতে চাই, চাইলে এই যে জিনিসগুলো যেগুলো আমি দিছি এগুলো দিয়ে চাইলে আমি ম্যাথ করতে পারি। ম্যাথ করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু তারপরও কিছু কিছু জিনিস আছে, যেমন যেটা হচ্ছে একটা হচ্ছে তো প্রধান ফোকাস, দাঁড়ান এক মিনিট। তো একটা তো হচ্ছে প্রধান ফোকাস, গৌণ ফোকাস নামে একটা জিনিস আছে আবার। ঠিক সেমভাবে একটা তো হচ্ছে বক্রতার কেন্দ্র, আবার বক্রতার ব্যাসার্ধ। ঠিক সেমভাবে আবার একটা, আচ্ছা ওই টপিকসটা বাদ দিই, ওটা না হলেও চলবে আপাতত, কারণ দর্পণের ক্ষেত্রে ম্যাথ করার জন্য আমাদের এই যে কনসেপ্টগুলো যেগুলো আমি দেখাইছি এতটুকু জানলেই হবে আপাতত। আর সাধারণত ওইভাবে আমাদের কাছে ডুয়েটে কখনো থিওরি চায়ও না। তো এই যে জিনিসগুলো দেখাইছি এগুলো দিয়ে আমরা চাইলে ম্যাথগুলো করতে পারবো, আর এক্সট্রা জিনিস ওইভাবে না দেখালেই আসলে বেটার, কারণ ওগুলোর কারণে অ্যাকচুয়ালি কনফিউশন ক্রিয়েট হবে, অনেক ক্ষেত্রে যে কনফিউশন ক্রিয়েট হবে। তো এখন আর যদি আমি এবার উত্তল দর্পণে যদি যাই, উত্তল দর্পণের ক্ষেত্রে আমি একটু যাই। তো এবার আমি উত্তল দর্পণে যাচ্ছি, যে দেখি এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে আমাদের অবতল পৃষ্ঠ, আর এটা হচ্ছে আমাদের উত্তল পৃষ্ঠ। তো উত্তল পৃষ্ঠটা তখন যেহেতু প্রতিফলক হিসাবে কাজ করতেছে, তার মানে এটা হচ্ছে একটা উত্তল দর্পণ। তাহলে আমি যদি খেয়াল করি এই উত্তল দর্পণটা অ্যাকচুয়ালি কাটা হয়েছে কোন দিক থেকে? হ্যাঁ, উত্তল দর্পণটা যদি আমি চিন্তা করি, এরকম একটা গোল বল ছিল, মাঝখানে কেন্দ্র, তার মানে আমি বলতে পারি যে এইখান থেকে পরবর্তীতে কাটা হয়েছে, এই হচ্ছে সেই আমাদের বক্রতার কেন্দ্র। তাইলে এই যে জিনিসটা আছে এটাকে আমি বলতে পারি সি। এই সি মানে কি? বক্রতার কেন্দ্র। ঠিক সেইভাবে এই দর্পণটা যদি আমি এইভাবে সামনের দিকে আনি, তাহলে কি হবে? এটা গোল অংশ দেখা যাবে। আর এই অংশটার যে মাঝখানের যে মধ্যবিন্দুটা আছে, এই বিন্দুটাকে আমরা চাইলে বলতে পারি কি? মেরু। তার মানে ও, এটা হচ্ছে আমাদের সেই মেরু, এই যে ও, অর্থাৎ দর্পণটাকে আমি জাস্ট সামনের দিকে আনছি। তাহলে মধ্যখানের যে বিন্দুটা আছে এইটাই হবে হচ্ছে অ্যাকচুয়ালি ও। তারপরে ঠিক সেইমভাবে ও থেকে সি পর্যন্ত যে দূরত্বটা আছে, আমি আগের যে কনসেপ্টটা দেখাইছি, ও থেকে সি পর্যন্ত যে দূরত্বটা আছে এটা কি? আমি যদি চিন্তা করি যে গোল বৃত্তটার ব্যাসার্ধ কিন্তু এটা, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বক্রতার ব্যাসার্ধ। তাইলে এই যে জিনিসটা পাইলাম, ও থেকে সি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে আমাদের আর। আর আর মানে কি? আর মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তারপরে যদি আমি চিন্তা করি যে ও থেকে আমি সি পর্যন্ত যে রেখা আছে, এই রেখাটাকে একটু বর্ধিত করলাম, এদিকেও একটু বর্ধিত করলাম, এদিকেও একটু বর্ধিত করলাম। তাহলে যে পুরো যে বর্ধিত যে অংশটা যে পাইলাম, ও থেকে সি বিন্দু পর্যন্ত যে রেখা অংশটাকে এদিকেও একটু বর্ধিত করছি, এদিকেও একটু বাড়াইছি। তাহলে এই যে অংশটা যেটা পাইলাম এটাকেই বলা হয় হচ্ছে অক্ষ। ঠিক সেইমভাবে যেরকম আমরা অবতল দর্পণে অক্ষ পাইছি, তাহলে এই হচ্ছে আমাদের অক্ষ। ঠিক সেমভাবে আমি যদি বলি এটা হচ্ছে এক্স, এটাকেও যদি আমি এক্স প্রাইম দিয়ে দিই তাহলে হবে হচ্ছে অক্ষ। আবার আমি যদি চিন্তা করি যে এবার ফোকাসের কথা যদি আমি চিন্তা করি, এই যে এখন আসবে হচ্ছে আমাদের অপসারী আলোক রশ্মিগুলোর কথা। তো যেহেতু এটা দর্পণ আর এটার প্রতিফলক পৃষ্ঠটা আছে কোন দিকে? এই দিকে, তার মানে আমাকে অবশ্যই এদিকে বস্তু রাখতে হবে। তো ধরি আমি এদিক থেকে আমি সমান্তরালভাবে কতগুলো আলোক রশ্মি আমি দিচ্ছি। তো যদি আমি সমান্তরালভাবে কতগুলো আলোক রশ্মি যদি আমি দেই, ধরি আমি এই বরাবর একটা দিছি, এই বরাবর একটা দিছি, এই বরাবর একটা দিছি, এগুলো সবগুলো কি সমান, সোজা। তো সমান্তরালভাবে যদি আমি আলোক রশ্মিগুলো যদি দেই, আমি ডিরেকশনটাও দিয়ে দিই, তো সমান্তরালভাবে যদি আমি আলোক রশ্মিগুলো দেই, এই পৃষ্ঠটা যেহেতু উত্তল হওয়ার কারণে কি করে, এইখানে যে কোণটা পড়ে এটা তখন এই দিকে চলে যাবে, এইখানে যে কোণটা পড়ে এটা তখন এই দিকে চলে যাবে। এইভাবে অ্যাকচুয়ালি আলোক রশ্মিগুলো বাইরের দিকে প্রতিফলিত হবে। তো আমি যদি দেখি এইখান থেকে আলোক রশ্মিটা কোথায় দিকে যাবে, এইখান থেকে আলোক রশ্মিটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে এই বরাবর। তার মানে আলোক রশ্মিটা প্রতিফলন হয়ে এই বরাবর চলে গেছে। ঠিক সেমভাবে আমি যদি এইটা আঁকি, এটা যাবে হচ্ছে এই বরাবর। হ্যাঁ, তারপর যদি আমি এইটা আঁকি, এটা যাবে হচ্ছে এই বরাবর। এটা যাবে হচ্ছে এই বরাবর।
এই বরাবর, এই বরাবর। তাহলে কি পাচ্ছি আমি, এইখানে যখন আমি সমান্তরালভাবে আলোক রশ্মিগুলা দিছি, দেওয়ার ফলে কি হয়েছে, আলোক রশ্মিগুলা বাইরের দিকে চলে আসছে। এটা কিন্তু কোনো একটা বিন্দুতে মিলিত হয়নি, কিন্তু আমি যদি একটু খেয়াল করি, এই আলোক রশ্মিগুলা মনে হইতেছে যে কোনো একটা বিন্দু থেকে আসতেছে। কীভাবে, আমি যদি এই আলোক রশ্মিগুলোকে যদি পিছনের দিকে যদি ধাবিত করি, কল্পনা করে যে আচ্ছা এই আলোক রশ্মিটাকে আমি একটু এদিকে নিয়ে গেলাম, তখন দেখবো এটা এই পয়েন্টে আসছে। এটাকে যদি নিয়ে আসি, তখন দেখবো এটা এই পয়েন্টে আসছে। এটাকে যদি একটু নিয়ে আসি, এটা দেখবো এই পয়েন্টে আসছে। ঠিক সেমভাবে এগুলো মনে হচ্ছে যে এইখান থেকে আসছে আলোক রশ্মিগুলো, ঠিক না? কিন্তু অ্যাকচুয়ালি কি এইখান থেকে আসতেছে? এইখান থেকে কিন্তু আসতেছে না। তাহলে এই যে পয়েন্টটা যে আমরা পেলাম, এটাকে বলা হচ্ছে ফোকাস। তার মানে আমরা যদি চিন্তা করি, ফোকাসটা সবসময় কি হয়, ফোকাসটা সবসময় বৃত্তের কেন্দ্রটা যেদিকে থাকে, ওই দর্পণের কেন্দ্রটা বা বক্রতার কেন্দ্র, ওই কেন্দ্রের দিকে হয় সবসময় ফোকাসটা। আমরা অবতল দর্পণেও দেখছিলাম কি, ফোকাসটা সাধারণত কেন্দ্রটা যেদিকে থাকে সেদিকে থাকে। তো ঠিক সেইভাবে এইখানেও ফোকাসটা কোথায় হয়েছে, কেন্দ্রটা যেদিকে আছে এই সাইডই তৈরি হয়েছে। আর এই যে ফোকাসটা আছে, এটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস, বা আমি চাইলে এটাকে এফ দ্বারা প্রকাশ করতে পারি। এই হচ্ছে প্রধান ফোকাস। আর এই ও থেকে এফ পর্যন্ত যে দূরত্ব আছে, এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। তার মানে এই ও এফ হচ্ছে অ্যাকচুয়ালি ফোকাস দূরত্ব। এখানে আরেকটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে যে যদি সমান্তরালভাবে যদি আমি আলোক রশ্মিগুলো দেই, আলোক রশ্মিগুলো প্রতিফলন হওয়ার পরে কিন্তু কোনো একটা বিন্দুতে এসে মিলিত হয় নাই। এরা কি হয়েছে, এক একজন এক এক দিকে চলে গেছে। কিন্তু আমি যদি মনে মনে পিছনের দিকে ধাবিত করি, তাহলে মনে হবে যে কোনো একটা বিন্দুতে যে মিলিত হয়েছিল। বিষয়টা ক্লিয়ার, যে আলোক রশ্মিগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো জায়গাতে মিলিত হয় নাই। কি হয়েছে, প্রত্যেকে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক না? কিন্তু অবতল দর্পণে কী হয়েছিল, মিলিত হয়েছিল, কিন্তু এইখানে মিলিত হয় নাই। কিন্তু আমি যদি পিছনের দিকে ধাবিত করি মনে মনে, তাহলে বুঝতে পারবো যে কোনো একটা বিন্দু থেকে মনে হয় আসছে। আর এই যে মনে হয় যে আসছে কোনো একটা বিন্দু থেকে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফোকাস বিন্দু। অর্থাৎ নির্দিষ্ট একটা পয়েন্টে সবসময় আলোক রশ্মিগুলো একত্রিত। তো এখন এইখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে অপসারী আলোক রশ্মি। অপসরণ করা, অপসারী মানে কি? অপসারী মানে হচ্ছে অপসরণ করা, যে আলোকে বের করে দেয়। ও কি করছে, ও আলোকে বের করে দিছে বাইরের দিকে, অপসরণ করছে। তার মানে এই যে আলোক রশ্মিগুলো আছে, যে আলোক রশ্মিগুলো প্রতিফলন হওয়ার পরে মিলিত হয় নাই কোনো বিন্দুতে, বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা হয়ে এক এক দিকে চলে গেছে। এই যে এটা গেছে এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এই বিচ্ছিন্নভাবে যে আলাদা আলাদা হয়ে যে চলে গেছে, এই আলোক রশ্মিগুলোকে বলা হয় হচ্ছে অপসারী আলোক রশ্মি। তো অপসারী আলোক রশ্মিগুলো কি, যে আলোক রশ্মিগুলো সাধারণত কোনো একটা বিন্দুতে মিলিত হয় না, কল্পনা করে মিলিত করে কিন্তু সাধারণত মিলিত হয় না, ওই আলোক রশ্মিগুলোকেই বলা হয় হচ্ছে অপসারী আলোক রশ্মি। আর যে আলোক রশ্মিগুলো সাধারণত কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়, ওগুলোকে বলা হচ্ছে অভিসারী আলোক রশ্মি। তো অপসারী আর অভিসারী চিনার একটাই উপায়, সেটা হচ্ছে একটা আলোক রশ্মি একটা বিন্দুতে এসে মিলিত হবে, কিন্তু আরেক জায়গায় আলোক রশ্মি কোনো জায়গাতে মিলিত হবে না। এই হচ্ছে দুইটার পার্থক্য। তাহলে এই আলোক রশ্মিটাকে বলা হয় অপসারী আলোক রশ্মি। তো এই অপসারী আলোক রশ্মি আর অভিসারী আলোক রশ্মি, এগুলা কনসেপ্ট যদি আপনি নাও জানেন, হ্যাঁ, কোনো প্রবলেম হবে না ম্যাথ করাতে। এগুলো আসলে সাধারণত লাগে না, অপসারী আলোক রশ্মি আর অভিসারী আলোক রশ্মির কনসেপ্টগুলো। তাও আমি জাস্ট একটু দেখাইলাম যে এই ফোকাস বিন্দুটা ভালোভাবে বোঝার জন্য। তো ফোকাস বিন্দুটা পাওয়া গেল। তাহলে ফোকাস বিন্দুর যে দূরত্ব আছে, এইখানেও ঠিক সেমভাবে কী হয়েছে, এফ ইকুয়াল r/2 হয়েছে। বিষয়টা ক্লিয়ার? তো এবার আমি দর্পণের যে মেইন সূত্র আছে, আমি জাস্ট সূত্রতে চলে যাচ্ছি। এখন এখানে অনেকভাবে বস্তুর প্রতিফলন তৈরি হইতে পারে। ওই প্রতিফলন তৈরি হওয়ার পর কোথায় কোথায় বিম্ব তৈরি হবে, এগুলো আসলে আপনি যখন ম্যাথ করবেন, ম্যাথ করলেই চলে আসবে। তো এতটুকু বোঝা গেছে কিনা আমি একটু জানতে চাচ্ছি, আপনারা কমেন্টসে একটু জানান।
তো আচ্ছা, তো পরবর্তী অংশে আমি যাই। তো পরবর্তী অংশটা হচ্ছে এরকম, সূত্র নিয়ে এবার আমি আলোচনাতে যাব। তো সূত্র নিয়ে যদি আলোচনাতে যাই, তো এখানে প্রথমত আমি অবতল দর্পণটা দেখাই। অবতল দর্পণটা যদি আমি দেখাই, অবতল দর্পণটা সাধারণত এরকম হয়, এদিকে সাধারণত কি থাকে, প্রলেপ দেওয়া থাকে বা সিলভারিং করা থাকে। আর তার মানে এই সাইডের যে পৃষ্ঠটা আছে, ভিতরের সাইডের যে পৃষ্ঠটা, এটা তখন আমাদের প্রতিফলক হিসেবে কাজ করে। তো আমি যদি একটা জিনিস বলি, এই দর্পণের কেন্দ্রটা কোথায় আছে? কেন্দ্রটা আছে ভিতরের দিকে, তার মানে কেন্দ্রটা আছে এদিকে। কোথায় আছে? প্রতিফলক পৃষ্ঠ যেদিকে আছে, কেন্দ্রটাও কিন্তু সেদিকেই আছে। আর সাধারণত একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতিফলক পৃষ্ঠর এদিকে যা হয়, অর্থাৎ বস্তু যেদিকে রাখা হয় ওইদিকের সব কিছু পজিটিভ, আর বস্তুর বিপরীত সাইডে অর্থাৎ দর্পণের এই পিছনের সাইডে যা কিছু তৈরি হবে সব কিছু হচ্ছে নেগেটিভ। আর এই সাইডে যা তৈরি হবে এগুলোকে বলা হয় হচ্ছে বাস্তব, আর ওই দিকে যা তৈরি হবে অর্থাৎ দর্পণের পিছনের সাইডে ওইটাকে বলা হয় হচ্ছে অবাস্তব। তো এটা কীভাবে বুঝবেন? যখন আপনার কাছে ভি এর মানটা নেগেটিভ আসবে তখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অবাস্তব। তো আমি এটা এখন একটু মুছে দিচ্ছি। তো এবার আমি যদি বলি এটা হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্রটা কোথায় আছে? কেন্দ্রটা আছে হচ্ছে দর্পণের সামনের দিকে, অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠটা যেদিকে আছে কেন্দ্রটা ঠিক সেদিকেই আছে। হ্যাঁ, অর্থাৎ বৃত্তটার কেন্দ্রটা ওদিকেই আছে। তাইলে এই যে কেন্দ্রটা আছে এটা হচ্ছে পজিটিভ কেন্দ্র। তার মানে আমি যদি এইখান থেকে এই পর্যন্ত যদি দূরত্ব নির্ণয় করি, ও থেকে সি পর্যন্ত, এটাকে কি বলা হয়? আর বলা হয়, বা বক্রতার কেন্দ্র। তাহলে এই যে বক্রতার কেন্দ্র যেটা তৈরি হবে এটা সবসময় কি হবে? পজিটিভ হবে। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, এটা সবসময় পজিটিভ হবে। ঠিক সেমভাবে আমি যেহেতু বস্তু রাখবো, বস্তু কোথায় রাখবো? অক্ষের উপরে অবশ্যই কোনো একটা বিন্দুতে রাখবো। তো ধরি আমি এইখানে কোনো একটা বিন্দুতে কী রাখছি? বস্তুটা রাখছি। তাইলে এই যে যে বস্তুটা রাখা হয়েছে, এই বস্তুটার দূরত্বটা অ্যাকচুয়ালি কাউন্ট করা হয় এইখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় হচ্ছে ইউ। অর্থাৎ দর্পণের প্রতিফলক পৃষ্ঠ থেকে বস্তুকে অক্ষের উপরে যে পর্যন্ত দূরত্ব নিয়ে যা রাখা হয় এটাকে বলা হচ্ছে বস্তুর দূরত্ব বা ইউ। আর এই বস্তুর যে দূরত্ব আছে এটা একটা জিনিস মনে রাখবেন, এইটা অলওয়েজ পজিটিভ হয়, অর্থাৎ ইউ সবসময় পজিটিভ হবে। হ্যাঁ, ইউ কোনো দিনও নেগেটিভ হবে না, এটা জাস্ট মনে রাখবেন আপনি যে ইউটা অলওয়েজ পজিটিভ হবে। তারপরে এখন এটা যেহেতু একটা অবতল দর্পণ, অবতল দর্পণে বাস্তব বিম্বও হতে পারে, অবাস্তব বিম্বও হতে পারে। যদি আমাদের বিম্ব যেটা হবে, এটা বিম্ব কি? বিম্ব হচ্ছে আলোকরশ্মি প্রতিফলন হওয়ার পরে যদি কোনো একটা বিন্দুতে যা মিলিত হয়, হ্যাঁ, তাইলে ওই বিন্দুটাকে বলা হচ্ছে বিম্ব। তাইলে এই যে বিম্ব যেখানে তৈরি হবে অ্যাকচুয়ালি, ধরি আমি এইখানে বস্তু রাখছি, এইখানে বস্তু রাখার ফলে এদিকে আমার কি হয়েছে? বিম্ব তৈরি হয়েছে। অর্থাৎ আলোকরশ্মিটা এইখানে যখন পড়ছে এটা তখন ফোকাস দিয়ে চলে গেছে, সে যেহেতু সমান্তরাল। হ্যাঁ, আর একটা আলোকরশ্মি আমি যদি কেন্দ্রের দিকে ধাবিত করি, অর্থাৎ কেন্দ্র বরাবর, এটা আবার এদিকে আবার কি করবে? ব্যাক করবে। তাহলে এই যে বিন্দুতে যে মিলিত হয়েছে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই বস্তুর উপরের অংশ। আর নিচের অংশটা যেহেতু সমান্তরাল, তার মানে সবগুলো আলোকরশ্মি সমান্তরালভাবে যাবে আবার সমান্তরালভাবে চলে আসবে। তার মানে এটা হচ্ছে আমাদের নিচের অংশ, এই হচ্ছে আমাদের বস্তুটা। তো এই হচ্ছে আমাদের বিম্বটা। তাহলে এই যে বিম্বটা তৈরি হয়েছে, একটা জিনিস খেয়াল করেন, এই বিম্বটা কোথায় তৈরি হয়েছে? বস্তু যেদিকে আছে দর্পণের, বিম্বটাও কিন্তু সেদিকে তৈরি হয়েছে। তাইলে এই যে দূরত্বটা হবে, অর্থাৎ এইখান থেকে এই দূরত্বটা, অর্থাৎ দর্পণের প্রতিফলক পৃষ্ঠ থেকে যে দূরত্বটা, এটাকে বলা হচ্ছে ভি। ভি মানে হচ্ছে বিম্বের দূরত্ব। তো বিম্ব মানে কি? বিম্ব মানে হচ্ছে যদি আমরা আয়নাতে দাঁড়াই তাহলে আমরা আমাদের নিজেকে কিন্তু দেখতে পাবো। এই যে নিজেকে যে দেখতে পাচ্ছি, আয়নার ভিতরে কি আমি আসি? আসলে কিন্তু আয়নার ভিতরে আমি নাই, আমি কিন্তু আয়নার সামনে।
তাহলে ভিতরে যেটা তৈরি হয়েছে ওইটাকে বলা হচ্ছে বিম্ব। ঠিক সেমভাবে বিম্ব এরকম বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। যদি বাহিরে তৈরি হইতো আয়নার, ওইটাকে বলা হচ্ছে বাস্তব বিম্ব। তো এই যে বিম্বটা তৈরি হয়েছে, এটা কোথায় তৈরি হয়েছে? দর্পণের এই সাইডে, অর্থাৎ বস্তু যেদিকে আছে সেদিকে। সেই কারণে এই যে বিম্বটা তৈরি হয়েছে, এই বিম্বটা যেহেতু ভিটা পজিটিভ আসছে, তার মানে এইখানে ভি কিন্তু পজিটিভও আসতে পারে, ভি আবার নেগেটিভও আসতে পারে। এখন কোন কোন কন্ডিশনে পজিটিভ আসে, কোন কোন কন্ডিশনে নেগেটিভ আসে, এটা একটু আমি পরে বলবো। তো যেহেতু ভিটা পজিটিভ আসছে, এটাকে বলা হচ্ছে বাস্তব বিম্ব। অর্থাৎ ভি যদি পজিটিভ হয় তাহলে এটাকে বলা হচ্ছে বাস্তব বিম্ব। আর একটা জিনিস মনে রাখবেন, বাস্তব বিম্ব সাধারণত উল্টা হয়। কি হয়? উল্টা হয়। তার মানে ভি দেখে আমরা বলতে পারি যে বিম্ব যেটা তৈরি হয়েছে ওটা বাস্তব এবং উল্টা কিনা। তাহলে এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে প্রকৃতি। অর্থাৎ দর্পণের ম্যাথের ক্ষেত্রে আমাদের কাছে কয়েকটা জিনিস চাবে, তার মধ্যে প্রকৃতি হচ্ছে একটা। হ্যাঁ, প্রকৃতি। প্রকৃতি কি? প্রকৃতি বললে আপনার কাছে বুঝতে হবে, আপনার কাছে চাইছে বাস্তব নাকি অবাস্তব, এবং উল্টা নাকি সোজা। অর্থাৎ আপনার কাছে যদি কখনো বলে যে প্রকৃতি, তার মানে আপনি প্রকৃতি দেখে কি বুঝতে পারতেছেন? আপনার কাছে বলছে যে বাস্তব নাকি অবাস্তব এবং উল্টা নাকি সোজা। তো আমি এই জিনিসটা একটু উপরের দিকে নিয়ে যাই, ঠিক আছে? প্রকৃতি বললে বুঝবেন আপনার কাছে চাইছে যে বাস্তব নাকি অবাস্তব, এবং উল্টা না সোজা। তো এটা হচ্ছে আমাদের প্রকৃতি। যদি প্রশ্নে কখনো বলে প্রকৃতি, তার মানে বুঝতে হবে আপনার বিম্বের বাস্তব নাকি অবাস্তব এটা বের করে বলতে হবে, এবং উল্টা নাকি সোজা এটা বের করে বলতে হবে। তো আমরা বুঝতে পারতেছি যে যদি ভি এর মান কখনো পজিটিভ আসে, এটা নোট করে রাখবেন, তাহলে বস্তুটা আমাদের কি হয়, যে বিম্বটা তৈরি করবে ওইটা সাধারণত বাস্তব বিম্ব হবে, এবং যে বিম্বটা তৈরি হবে ওইটা সাধারণত উল্টা হবে। তাইলে এখন কথা আসতে পারে, তাহলে ভি এর মান কখন নেগেটিভ হয়? এখন যদি বিষয়টা এরকম হতো যে বিম্বটা তৈরি হয়েছে এদিকে, বস্তুটা আমি এদিকে রাখছি, বিম্বটা আমার কোথায় তৈরি হয়েছে? দর্পণের পিছনের সাইডে গিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে পিছনের সাইডে গিয়ে যে তৈরি হয়েছে, এটা কিভাবে তৈরি হয়েছে এটা না দেখলেও চলবে, জাস্ট এটা আপাতত খেয়াল রাখেন। পিছনের সাইডে যদি তৈরি হয়, তাহলে আমি কি বলছিলাম, একটা দর্পণে বস্তু যেদিকে থাকে এদিকে যা কিছু হবে সব কিছুর দূরত্ব পজিটিভ আমরা কাউন্ট করব, আর এইখানে পিছনে যা তৈরি হবে সব কিছুর দূরত্ব আমরা কি কাউন্ট করব? নেগেটিভ কাউন্ট করব। তাহলে এটাকেও কিন্তু আমরা চাইলে ভি বলতে পারি। আর এই যে ভিটা আসছে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ, আর এই যে ভিটা আসছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি পজিটিভ। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তাহলে যদি নেগেটিভ ভি আসে, তাহলে নেগেটিভ ভি আসলে কি হবে? ভি যদি নেগেটিভ আসে তাহলে এটা হবে হচ্ছে অবাস্তব বিম্ব এবং সোজা। অর্থাৎ ভি এর মান যদি নেগেটিভ আসে তাহলে অবাস্তব বিম্ব এবং সোজা। তো তাহলে এখানে আমরা বাস্তবও পাচ্ছি, অবাস্তবও পাচ্ছি। এখন কোশ্চেন আসতে পারে যে তাহলে আমরা কখন বুঝবো যে কোথায় বস্তু রাখলে বাস্তব হবে, কোথায় বস্তু রাখলে অবাস্তব হবে? এটা একটা শর্ট একটা টেকনিক আছে, জাস্ট শর্ট টেকনিকটা একটু খেয়াল রাখবেন। আমি এটা একটু মুছে দিলাম। ও আচ্ছা, একটা জিনিস আমি দেখানো হয়নি, এই দর্পণের এফটা কোথায় তৈরি হয়েছে? এফটা কিন্তু তৈরি হয়েছিল কিন্তু যেদিকে থাকে সেদিকে কিন্তু এফ তৈরি হয়, ঠিক না? এটা যদি সি হয় তাহলে এটা হবে এফ, মানে ফোকাসটা। তার মানে আমাদের যে ফোকাস দূরত্বটা আছে, অর্থাৎ ও থেকে এফ পর্যন্ত যে দূরত্বটা হবে ওইটা তখন কি হবে? অর্থাৎ ফোকাস দূরত্ব এটাও তখন আমাদের পজিটিভ হবে, এটা খেয়াল রাখবেন। অর্থাৎ দর্পণের মেরু থেকে যে এফ অর্থাৎ প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ ফোকাস দূরত্বটা তখন পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ বস্তু যেদিকে আছে ফোকাসটাও সেদিকে তৈরি হয়েছে। তো এটা আমি একটু মুছি। এবার যেটা দেখাবো যে আপনি কিভাবে বুঝবেন যে কখন কোথায় বস্তু রাখলে বাস্তব নাকি অবাস্তব তৈরি হয়েছে। সাধারণত আমাদের যে অবতল দর্পণ আছে, অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস নামে যে বিন্দুটা আছে বলছিলাম আমি, অর্থাৎ ধরি এই হচ্ছে প্রধান ফোকাস নামে সেই বিন্দুটা হচ্ছে এইখানে। যদি আপনার বস্তুটা এই ঠিক প্রধান ফোকাসের একটু সামনে থেকে শুরু করে, অর্থাৎ যদি আপনার বস্তুটা এই প্রধান ফোকাস বিন্দুতেও যদি রাখা হয় তাহলেও আপনার বাস্তব বিম্ব তৈরি হবে। হ্যাঁ, কিন্তু যদি প্রধান ফোকাসের একটু আগে রাখা হয় তাহলে অবাস্তব বিম্ব তৈরি হবে, এটা খেয়াল রাখবেন। এটা হচ্ছে একটা শর্ট টেকনিক, আপনি ম্যাথ না করেই বলে দিতে পারবেন
যে বস্তুর যে বিম্বটা তৈরি হয়েছে এটা বাস্তব নাকি অবাস্তব। যদি বলে যে এই পর্যন্ত হচ্ছে দূরত্ব, প্রধান ফোকাসের দূরত্ব হচ্ছে 50 আর বস্তু রাখা হয়েছে 40 মিটার সামনে, তার মানে কি বস্তুটা রাখা হয়েছে অবশ্যই ভিতরে কোনো একটা জায়গায়, তার মানে আপনি বলতে পারবেন এটা হচ্ছে অবাস্তব বিম্ব। আর যদি বলে যে বস্তু রাখা হয়েছে 50 মিটার দূরে, ফোকাসও 50, বস্তুর দূরত্বও 50, তার মানে এটা হচ্ছে বাস্তব বিম্ব। আর যদি বলে বস্তু রাখা হয়েছে 60 মিটার দূরে, তার মানে এটা তো অবশ্যই ফোকাস যেদিকে গেছে তার চাইতেও দূরে আছে, তার মানে তখন তো আপনি এটা এমনিতেই বলতে পারবেন এটা হচ্ছে বাস্তব। অর্থাৎ ফোকাস পয়েন্ট থেকে শুরু করে অসীম পর্যন্ত যে দূরত্ব আছে, এদিকে কোনো জায়গায় যদি আমি বস্তু রাখি তাহলে আমাদের যে বিম্বটা তৈরি হবে ওইটা হবে বাস্তব বিম্ব। আর এর আগে যদি বস্তু রাখি তাহলে যেটা তৈরি হবে ওটা হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে এইখানের ক্ষেত্রে আমরা কি হয়, ভিটা সাধারণত পজিটিভ পাবো, আর এইখানের ক্ষেত্রে আমরা সাধারণত ভিটা নেগেটিভ পাবো। আর ভিটা পজিটিভ হলে কি হয়, বাস্তব বিম্ব এবং উল্টা, আর ভিটা নেগেটিভ হলে কি হয়, অবাস্তব বিম্ব এবং সোজা। তো বাস্তব আর অবাস্তবের আরেকটা সুন্দর নাম আছে, হ্যাঁ, এই নামটা আমি একটু বলে দিই। বাস্তবের যে একটা নাম আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সৎবিম্ব, আর অবাস্তবের যে নাম আছে অসৎবিম্ব। যদি কোশ্চেনে বলে সৎবিম্ব তার মানে এটা হচ্ছে বাস্তব বিম্ব, তার মানে ভিটা হচ্ছে পজিটিভ। যদি কোশ্চেনে বলে অসৎবিম্ব তার মানে এটা হচ্ছে অবাস্তব বিম্ব, তার মানে ভিটা হচ্ছে নেগেটিভ। তো এইখান থেকে আমরা বাস্তব অবাস্তব বোঝা গেল। তাহলে আমি এটা একটু মুছে দিলাম, এটা নোট করে নিন। এইবার এগুলো যাওয়ার পরে দর্পণে আরেকটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে বিবর্ধন। এখন বিবর্ধন জিনিসটা কি, আচ্ছা এক মিনিট, তো এখন বিবর্ধন জিনিসটা কি সেটা একটু আমি বলি। বিবর্ধন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে বিম্বটা তৈরি হয়েছে ওইটা বস্তুর তুলনায় কতটুক আকারে বড় হয়েছে বা ছোট হয়েছে। হ্যাঁ, বিষয়টা একটু ভালো করে শুনেন। বিবর্ধন হচ্ছে আমাদের যে বিম্বটা তৈরি হয়েছে ওইটা বস্তুর আকারের চাইতে কতটুক বড় হয়েছে বা ছোট হয়েছে। যদি আমি বলি তুলনা করি, এম হচ্ছে বিবর্ধন, এম কি, এম হচ্ছে বিবর্ধন, তাহলে এম ইকুয়াল আমি লিখতে পারি ভি ডিভাইড বাই ইউ। তো আমি যখন বড় ছোটোর তুলনা করতেছি, বড় ছোটো তো কখনো নেগেটিভ হয় না, তো যখন বড় ছোটোর তুলনা করতেছি, কারণ আমি জানি যে অবতল দর্পণের ক্ষেত্রে ভিটা চাইলে নেগেটিভও আসতে পারে, তো যেহেতু বড় ছোটোর তুলনা করতেছি তার মানে ভিটা হবে অলওয়েজ পজিটিভ। জাস্ট আমরা কি করব, আমরা এটার পরম মান ইউজ করব। অর্থাৎ নেগেটিভ যদি 5 আসছে হচ্ছে -5, আমি ইউজ করব শুধু 5। যদি 5 আসে তাহলে তো 5ই ইউজ করব। তো এই যে তুলনাটা, অর্থাৎ এই যে আমি যে অনুপাতটা দিছি, এই অনুপাতটা দেওয়ার ফলে আমি যেটা পাবো ওইটাকে বলা হয় হচ্ছে বিবর্ধন। তো বিবর্ধন ইকুয়াল হচ্ছে এম, এম ইকুয়াল লিখতে পারি আমরা ভি ডিভাইড বাই ইউ। এখন এই যে এম জিনিসটা আছে এটা সাধারণত একটা একক রাশির উপরে কাজ করে। একক রাশি বলতে দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্য হতে পারে, শুধু প্রস্থ হতে পারে, কিন্তু কখনো ক্ষেত্রফলের উপরে কিন্তু বিবর্ধন দেওয়া যাবে না ডাইরেক্ট। তারপরে আয়তনের উপরে কিন্তু কখনো বিবর্ধন দেওয়া যাবে না, হ্যাঁ, আয়তনটা আলাদাভাবে বের করতে হবে। ঠিক সেমভাবে আমি যদি বলি দৈর্ঘ্য হচ্ছে একটা একক রাশি, কারণ এখানে একটাই মান আছে শুধু দৈর্ঘ্য। তারপরে ক্ষেত্রফল তো একটা দ্বিরাশি, কারণ এটা দুইটা মান আছে। তারপর হচ্ছে প্রস্থতেও কিন্তু একটা রাশি, একটা মান আছে জাস্ট। তার মানে আমি যদি হিসাব করি এল প্রাইম ডিভাইড বাই এল দিতে পারি ইকুয়াল টু ডাব্লু প্রাইম ডিভাইড বাই ডাব্লু দিতে পারি। এখানে এল প্রাইমটা কি, এল হচ্ছে অ্যাকচুয়ালি, আমি এলটা বলছি আগে, এল হচ্ছে অ্যাকচুয়ালি বস্তুর দৈর্ঘ্য, এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, ডাব্লু প্রাইম হচ্ছে বিম্বের প্রস্থ, আর ডাব্লু হচ্ছে বস্তুর প্রস্থ। তো তাহলে আমরা এখানে একক রাশিগুলোর উপরে সাধারণত চাইলে আমরা এই এমটা ইউজ করতে পারি, এল প্রাইম ডাব্লু প্রাইম ডাব্লু। তার মানে সূত্রগুলো হচ্ছে এরভাবে কন্টিনিউয়াস। তাহলে এখন এই যে বিবর্ধনটা হয়, সাধারণত বিবর্ধনটার ক্ষেত্রে একটা মান আছে, আমি এটা একটু মুছে দিচ্ছি। যদি বিবর্ধনের মান, এম এর মান যদি 1-এর চাইতে বড় আসে তাহলে হচ্ছে বড়,
অর্থাৎ যে বিম্বটা তৈরি হয়েছে এটা কী তৈরি হয়েছে, আকারে বড় তৈরি হয়েছে। এম এর মান যদি একের চেয়ে ছোট আসে তার মানে এটা হচ্ছে ছোট বিম্ব তৈরি হয়েছে। আবার এম এর মান যদি একের সমান আসে তার মানে হচ্ছে সমান আকারের বিম্ব তৈরি হয়েছে। অর্থাৎ বস্তুর আকারও যা বিম্বের আকারও তা। এটার মানে হচ্ছে বস্তুর আকার যা বিম্বের আকার তার চাইতে একটু ছোট, এটার মানে হচ্ছে বস্তুর আকার যা বিম্বের আকার তার চাইতে একটু বড়। অর্থাৎ এম এর ভ্যালু দেখে আমরা বলতে পারি যে বিম্ব ছোট হয়েছে নাকি বড় হয়েছে। তো আমরা এখানে এই কনসেপ্টটা একটু মুছে দিচ্ছি, আশা করি এই কনসেপ্টটা সবার ক্লিয়ার। তো এইবার একটা কোশ্চেন আসতে পারে যে বিবর্ধন তো এটা হলো, বিবর্ধন নির্ণয়ের কিন্তু একটা শর্ট সূত্র আছে। হ্যাঁ, বিবর্ধন নির্ণয়ের যে শর্ট সূত্রটা আছে এই শর্ট সূত্রটা আমি একটু বলছি। শর্ট সূত্রটা হচ্ছে এরকম যে আমরা এম ইকুয়াল চাইলে এফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ দিতে পারি। এফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিবর্ধন, আমরা ছেড়ে লিখতে পারি। এটা হচ্ছে একটা শর্ট সূত্র। কীভাবে শর্টভাবে এটা আসছে এটা আমি যদি আপনারা ডেরিভেটিভ করেন, অর্থাৎ ডেরিভেটিভটা আমরা যদি এটাকে যদি ভি এর মানটা যদি নিয়ে আসেন ইকুয়েশনটা, তাহলে দেখবেন নিচের যে ইউটা আছে উপরে একটা ইউ থাকবে, ইউটাকে কী করবে, কেটে দিবে, তখন জাস্ট এই এফ ডিভাইড বাই ইউ মাইনাস এফ থাকে। তো আমি কিন্তু এখনও দর্পণের সাধারণ সমীকরণ দেখাই নেই, সাধারণ সমীকরণটা যখন দেখাবো তখন আমি এই সূত্রটা একটু দেখাই দিব। তারপর তো জাস্ট খেয়াল রাখেন বিবর্ধন চাইলে আমরা এইভাবেও বের করতে পারি। তো যদি বাস্তব বলে তাহলে এইটা হবে হচ্ছে পজিটিভ, হ্যাঁ, যদি বাস্তব বিম্ব বলে। আর যদি অবাস্তব বিম্ব বলে, অবাস্তব বিম্বর ক্ষেত্রে তখন এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে বাস্তবের ক্ষেত্রে, এটা হচ্ছে অবাস্তবের ক্ষেত্রে। যে বিবর্ধন নির্ণয়ের যে শর্ট সূত্রটা আছে এটা যদি আমি ইউজ করি বাস্তবের ক্ষেত্রে তাহলে এটা জাস্ট এইভাবেই দিয়ে দিব, আর যদি অবাস্তবের ক্ষেত্রে ইউজ করি তাহলে জাস্ট আগে একটা কী করবো, মাইনাস চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, তো এটা আমি একটু পরে দেখাই দিব যে এটা কীভাবে আসছে এই সূত্রটা। তো এখন আমি একটু মুছছি, এটা লিখে নেবেন। তো এইবার আমি যে সূত্রটা দেখাবো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বিবর্ধন দিয়া বের করব যে বস্তুটা উল্টা নাকি সিধা, এবং বিম্বটা যেটা তৈরি হয়েছে এটার উল্টা নাকি সিধা তৈরি হয়েছে এটা জাস্ট আমরা বের করব। তো সাধারণত আমরা জানি এম ইকুয়াল টু কি, ভি ডিভাইড বাই ইউ, অর্থাৎ বিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তুর দূরত্ব। তাহলে আমি যদি বস্তুর ক্ষেত্রে বিম্বের যে অবস্থানটা আছে এটা উল্টা নাকি সোজা এটা যদি আমি বের করতে চাই, সাধারণত এখানে যেই স্পেশাল যে সূত্রটা ইউজ করা হয় ওইটার আগে জাস্ট একটা নেগেটিভ চিহ্ন থাকে। কী থাকে, একটা নেগেটিভ চিহ্ন থাকে। আর এটা আপনারা মাথায় রাখবেন যে এই যে জিনিসটা আছে নেগেটিভ চিহ্ন দিয়া, এটা তখনই ইউজ করবেন যদি আপনার কাছে জাস্ট বের করতে বলে যে বিম্বটা উল্টা নাকি সিধা। আপনি ওইভাবে বের করতে পারেন, ভি পজিটিভ নাকি নেগেটিভ এটা দিয়েও বের করতে পারেন, কোনো সমস্যা নেই, বা এটা দিয়েও চাইলে বের করতে পারেন। তো তখন কি হবে, এম এর মানের দুইটা মান আসতে পারে, একটা হইতে পারে এমটা পজিটিভ হইতে পারে, আর একটা হইতে পারে এমটা হয়তো বা নেগেটিভ হইতে পারে। এমটা যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে বিম্ব সোজা, এমটা যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে বিম্ব উল্টা। তাহলে এই সূত্রটা কখন ইউজ হয়, এই সূত্রটা শুধুমাত্র বিম্ব সোজা নাকি উল্টা এইটা নির্ণয়ের ক্ষেত্রে ইউজ হয়, বুঝতে পারছেন। আর যদি আমরা যদি বিবর্ধন বের করতে চাই তখন আগে একটা মডুলাস দিয়ে দিলে নেগেটিভটা চলে যাবে, তো তখন আমরা মডুলাস দিয়ে বিবর্ধনটা বের করে ফেলতে পারবো। তো এই জিনিসটা আশা করি ক্লিয়ার, যে যদি বলে আমাদেরকে বিম্ব সোজা নাকি উল্টা তখন জাস্ট আমরা এটা ইউজ করে আমরা পেয়ে যাব। তো এটাও আমি এখন একটু মুছে দিচ্ছি। তো এখানে আমাদের অবতল দর্পণ রিলেটেড যত আলোচনা আছে সব কিছু শেষ। আমরা এতক্ষণ জাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে বস্তু দূরত্ব, বিম্বের দূরত্ব সব কিছু দেখলাম, কিন্তু কথা হচ্ছে এই অবতল দর্পণের যে ম্যাথগুলো করব বা উত্তল দর্পণের যে ম্যাথগুলো করব একটা সাধারণ ইকুয়েশন থাকে, সাধারণ সমীকরণ থাকে। আর এই হচ্ছে সেই সাধারণ সমীকরণটা 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। এটাকে চাইলে আর একটু শর্ট মানে আর একটু লং করা যায়, সেটা হচ্ছে 2/r, যদি আমরা r দিয়ে যদি করতে চাই। ঠিক আছে, তো 2/r এটা সাধারণত ইউজ করা হয় না, চাইলে এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, ওই ডাইরেক্ট আমরা এফটাকে যদি আনি যে f ইকুয়াল টু হচ্ছে r/2, এটা যদি আমি এখানে মানটা বসাই তখন দেখবেন হচ্ছে 2/r হয়ে যাবে, উপরে 2 নিচে r হয়ে যাবে। ওইটাই জাস্ট ইকুয়েশনটা লং করার দরকার নেই। এটা হচ্ছে কি আমাদের একটা দর্পণের সাধারণ সমীকরণ, এই সমীকরণ সব জায়গাতে ইউজ হবে। তো এই যে সমীকরণটা আছে এফ মানে কি, এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব,
ভি মানে কি, ভি মানে হচ্ছে বিম্বের দূরত্ব, ইউ মানে কি, ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব। তো অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা সবসময় কি হয়, পজিটিভ হয়, বস্তুর দূরত্বটা সবসময় কি হয়, পজিটিভ হয়। আর ভি যেটা আছে বিম্বের দূরত্ব, এটা ম্যাথ করার পরে হয়তো পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। আর যদি ম্যাথে বলে দেয় বাস্তব বিম্ব, তাহলে আমরা ভিটাকে পজিটিভ ধরবো। আর যদি ম্যাথে বলে দেয় অবাস্তব বিম্ব, তাহলে আমরা কি করব, ভিটাকে নেগেটিভ ধরবো। তো এই হচ্ছে আমাদের সাধারণ সূত্র। তো এই সূত্রতেই এবার আমি দেখাই ওই যে এম এর মানটা কীভাবে আসছে। এম ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, অ্যাকচুয়ালি এম ইকুয়াল টু হচ্ছে ভি ডিভাইড বাই ইউ। আমাদের কাছে ভি এর মানটা লাগবে জাস্ট। আমি যদি এখানে যদি ভি এর মানটা যদি বের করি, 1 ডিভাইড বাই ইউ 1 ডিভাইড বাই ভি ইকুয়াল টু 1 ডিভাইড বাই এফ, এটাই তো ইকুয়েশন। এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি 1 ডিভাইড বাই ভি ইকুয়াল টু 1 ডিভাইড বাই এফ মাইনাস 1 ডিভাইড বাই ইউ। পরবর্তীতে এইটা যদি আমি একত্রিত করি, ইউ এফ ইউ মাইনাস এফ, হ্যাঁ 1 ডিভাইড বাই ভি ইকুয়াল চাইলে কী লেখা যায়, ইউ এফ ইউ মাইনাস এফ ডিভাইড বাই ইউ এফ। তো এই যে জিনিসটা আছে এটা কি হচ্ছে 1 ডিভাইড বাই ভি। তাহলে ভি এরটা কী আসবে, আমি যদি ভি এরটা যদি বের করি, অ্যাকচুয়ালি আমি একটু মুছে দিই উপর অংশটা, তাহলে ভি ইকুয়াল আসবে হচ্ছে ইউ এফ ডিভাইড বাই ইউ মাইনাস এফ। এটা হচ্ছে কি ভি এর মান চলে আসছে। পরবর্তীতে ভি এর মানটা নিয়ে যদি আমি এখানে যদি বসাই, তাহলে তখন কি হবে, এম ইকুয়াল টু ইউ এফ ডিভাইড বাই ইউ ইন্টু ইউ মাইনাস এফ। এই ইউ আর এই ইউ বাদ, তাহলে হয় হচ্ছে এফ ডিভাইড বাই ইউ মাইনাস এফ। তো এই হচ্ছে আমাদের সেই সূত্রটা, যে এম ইকুয়াল টু যে এই সূত্রটা যে লিখছি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মডিফাইড সূত্র, এটা হচ্ছে আনা সূত্র, এটা অ্যাকচুয়ালি কোনো একক সূত্র না, এটাকে ডাইরেক্ট কী করা হয়েছে, মডিফাই করে তৈরি করা হয়েছে এই সূত্রটা। তো এই যে সূত্রটা আছে, যদি বাস্তব বিম্ব বলে তাহলে কী হবে, এটা বাস্তব হবে। আর যদি অবাস্তব বিম্ব বলে শুধু এটা মাইনাস থাকবে, তখন এইখানে একটা মাইনাস হবে। তো এই কারণে এম এর শুরুতে মাইনাস আর প্লাসটা ওইটা আসছে ওই সূত্রে। তো এই সূত্রটা কীভাবে আসছে এটা যদি আপনি নাও জানেন তাও চলবে, ঠিক আছে। এটা জাস্ট আমি দেখাইলাম, আপনারা যদি দেখার ইচ্ছা থাকে তাই এটা একটু পরবর্তীতে একটু দেখে নেবেন। আমি অনেক তাড়াতাড়ি এটা দেখাইলাম, কারণ এটা একটু লং প্রসেস যদি বুঝাই আমি। তো এবার আমি এটা মুছলাম। তো এই হচ্ছে আমাদের অবতল দর্পণ রিলেটেড সবগুলো কথাবার্তা। তো এবার যে কথাবার্তাতে যাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের উত্তল দর্পণ রিলেটেড কথাবার্তা। তো উত্তল দর্পণ রিলেটেডে কী কী আছে, একটা জিনিস মনে রাখবেন, উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় উত্তল দর্পণে কোনো দিনও বাস্তব বিম্ব তৈরি হবে না। উত্তল দর্পণে সাধারণত অলওয়েজ কী হয়, অবাস্তব বিম্ব তৈরি হয়। তার মানে এটা যদি হয় একটা উত্তল দর্পণ, আমি যদি এইখান থেকে বস্তু যদি রাখি, আচ্ছা বলুন তো উত্তল দর্পণের ক্ষেত্রে কেন্দ্রটা কোন দিকে আছে, বাঁকা অংশটা এদিকে, কেন্দ্রটা আছে এদিকে। তাহলে কেন্দ্রটা যে এদিকে আছে এটা কোন দিকে আছে, যেদিকে পাড়া লাগানো হয়েছে সেদিকে না। তাহলে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে কোনটা, এই পৃষ্ঠটা। তার মানে বস্তু তো রাখবে এদিকে। তাহলে বিষয়টা বোঝা গেছে, বস্তু আমি এদিকে রাখছি, তাহলে এই অংশটা সব কিছু পজিটিভ, এই অংশটা সব কিছু নেগেটিভ। তাহলে বলেন তো এইখান থেকে আমি যদি ও থেকে এই পর্যন্ত যে দূরত্ব যেটা আছে, বক্রতার কেন্দ্র যেটা আছে বা বক্রতার ব্যাসার্ধ, ওই বক্রতার ব্যাসার্ধটা তাহলে কী হবে, বস্তুর বিপরীত দিকে তৈরি হয়েছে। তাহলে বক্রতার ব্যাসার্ধটা থেকে তাহলে আমি কি বলতে পারি, এটা হচ্ছে তখন নেগেটিভ। উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধর কী হয়, নেগেটিভ হয়। তাহলে বক্রতার ব্যাসার্ধ যেদিকে থাকে ফোকাসটাও কিন্তু সেদিকে থাকে, জাস্ট অর্ধেক দূরত্বে থাকে। তার মানে এটা হচ্ছে ফোকাস। তার মানে এই পুরো টোটাল যে দূরত্বটা আছে, এই টোটাল দূরত্বটাকে আমি এফ বলতে পারি। আর এই টোটাল দূরত্বটাকে আমি চাইলে আর বলতে পারি। তাহলে এই যে এফ যেটা পাইছি, এফটা কোন দিকে তৈরি হয়েছে, বস্তু যেদিকে আছে তার বিপরীত দিকে তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে এই এফটাও তাহলে তখন কি হবে, নেগেটিভ হবে। আর ইউ এর মানটা সবসময় পজিটিভ হয়, কারণ ইউ যেদিকে থাকে এটা বলছি কি ওটা সবসময় পজিটিভ ধরবো। তাহলে ইউ এর মানটা অলওয়েজ পজিটিভ হয়, এটাতে কোনো কারেকশন নাই। আর উত্তল দর্পণে কখনো কি হয় না, বিম্ব মান কখনো পজিটিভ হয় না, বিম্বটা অলওয়েজ নেগেটিভ আসবে। তার মানে যেহেতু বিম্বটা নেগেটিভ আসবে, তার মানে বিম্বের প্রকৃতি কী হবে, যেহেতু ভি নেগেটিভ, তাহলে আমরা কী বলতে পারি, যেহেতু ভি নেগেটিভ তাহলে আমরা বলতে পারি অবাস্তব এবং সোজা। তো অবাস্তব এবং সোজা। তাইলে এখন এই যে উত্তল দর্পণ আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের বিম্বের মানটা সবসময় নেগেটিভ আসবে, বিম্বের মান কখনো পজিটিভ আসবে না উত্তল দর্পণে। আর উত্তল দর্পণে কখনো ফোকাস দূরত্ব পজিটিভ হবে না, কখনো আর এর মানও পজিটিভ হবে না,
হ্যাঁ, এটা আপনি চিত্রটা দেখলেই বুঝতে পারবেন। তো সেই কারণে উত্তল দর্পণ যে জিনিসটা আছে এই জিনিসটাতে অলওয়েজ অবাস্তব বিম্ব তৈরি হয়। তো অবাস্তব বিম্ব আসলে এই হচ্ছে প্রকৃতি। তো আমি যদি এবার এম নির্ণয় করতে চাই, অর্থাৎ বিবর্ধনের ক্ষেত্রে সেম সূত্র, কোনো পরিবর্তন নাই। এম ইকুয়াল টু আমি চাইলে কী লিখতে পারি, ভি ডিভাইড বাই ইউ আর উপরে একটা মডুলাস। আর তাহলে এটাকে আমি চাইলে এল প্রাইম বাই এল লিখতে পারি বা ডাব্লু প্রাইম বাই ডাব্লু লিখতে পারি, সেম সূত্র, কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, এই পর্যন্ত গেল। তাহলে এবার কথা হচ্ছে আমি যদি এম দ্বারা অর্থাৎ বিবর্ধন দ্বারা যদি নির্ণয় করতে চাই যে বস্তুটি উল্টা নাকি সিধা, ওই ঠিক সেম। এম ইকুয়াল টু যদি আমি মাইনাস ভি ডিভাইড বাই ইউ দেই, তাহলে যদি এম এর মানটা এখানে অবশ্যই পজিটিভ আসবে, এম এর মান এখানে কখনো নেগেটিভ আসবেই না। হ্যাঁ, কেন পজিটিভ আসবে, কারণ ভি এর মানটা তো মাইনাস, ভি এর যদি মাইনাস হয় আর এখানে সূত্রের মাইনাসে প্লাস হয়ে যাবে না এম এর মান, তার মানে এম এর মানটা তো অলওয়েজ পজিটিভ আসবে। আর এম এর মান যদি পজিটিভ আসে তাহলে এটা কী হবে, এটা হচ্ছে সোজা বিম্ব তৈরি হবে। তো এটা হচ্ছে বিবর্ধন নির্ণয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে কি সোজা বা উল্টা নির্ণয়ের ক্ষেত্রে। তো আশা করি উত্তল দর্পণের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর তাহলে উত্তল দর্পণের সূত্রটা কি, ঠিক সেম সূত্র, 1 ডিভাইড বাই এফ ইকুয়াল টু 1 ডিভাইড বাই ভি প্লাস 1 ডিভাইড বাই ইউ। জাস্ট এই সাধারণ সূত্রটার পরিবর্তন কী হবে, যেহেতু এটা উত্তল দর্পণ তার মানে এফটা কী হবে, মাইনাস হবে। ভিটা আমাদের অঙ্ক করার পরে দেখবো মাইনাস চলে আসবে, আর ইউটা তো সবসময় বলছি আমি অলওয়েজ পজিটিভ হয়, এটা খেয়াল রাখবেন, ইউ কখনো নেগেটিভ হয় না। তো এখন এই যে ম্যাথ যেগুলো করবেন সবগুলো তো করবেন। তো যদি কখনো কোশ্চেনে বলে যে দর্পণটি উত্তল নাকি অবতল বের করো, এফ এর মানটা বের করবেন। এফ এর মানটা যদি পজিটিভ বের হয় তাহলে অবতল দর্পণ, এফ এর মানটা যদি নেগেটিভ বের হয় তাহলে কি উত্তল দর্পণ। এফ এর মান দ্বারা আমরা বের করতে পারি যে দর্পণটা উত্তল নাকি অবতল। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যত আলোচনা। তো শর্টটা দেখাই দিছি যে বাস্তব অবাস্তব কখন হয়। শর্ট টেকনিক উত্তল দর্পণের ক্ষেত্রে নাই, কারণ উত্তল দর্পণে সবসময় যেহেতু অবাস্তব বিম্ব তৈরি হয়, আপনি যেখানেই বস্তু রাখেন সবসময় কী হবে, অবাস্তব বিম্বই তৈরি হবে। অবাস্তব বিম্ব সাধারণত দর্পণের বিপরীত সাইডে তৈরি হয়, এটা খেয়াল রাখবেন। আর আমরা সব কিছুর ক্ষেত্রে দূরত্ব কী করি, দর্পণের প্রতিফলক পৃষ্ঠ থেকে বের করি। তো আমি এটা এখন মুছে দিচ্ছি। আমি আপাতত একটা ম্যাথ দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এক মিনিট। আচ্ছা, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা ডিসপ্লে আছে আর কি। তো এই ডিসপ্লেটাতে অ্যাকচুয়ালি আমরা আজকে ম্যাথ ওপেন করতে পারতেছি না। তো নেক্সটে যে ম্যাথগুলো করা হবে ওই ডিসপ্লেটাতেই অ্যাকচুয়ালি ম্যাথগুলো আমরা ওপেন করা থাকবে, যে কোশ্চেনগুলো থাকবে ওই ডিসপ্লেতে। আর আমরা এখানে জাস্ট কী করবো, ম্যাথটা সলভ করবো। আপনারা ওইখান থেকে ওই কোশ্চেনটা দেখতে পারবেন। এখন আর কি অ্যাকচুয়ালি ডিসপ্লেটা কোনো একটা কারণে আর কি আমরা ওটা ইউজ করতে পারতেছি না। তো আপাতত আমি ম্যাথটা এখানে করে দিব, জাস্ট আমি বেশি না 2টা ম্যাথ করাবো। তো ম্যাথটা আমি এখানে তুলে দিব, তারপরে আমি ম্যাথটা সলভ করবো। হ্যাঁ, তো ম্যাথে আশা করি ওইভাবে প্রবলেম হবে না আসলে। আচ্ছা, আমি ম্যাথ ওপেন করতেছি, 1 মিনিট।
তো আমি দুইটা ম্যাথ করব, একটা হচ্ছে একটা প্রমাণ যেটা এবার রিসেন্টলি ডুয়েটে আসছে, তো প্রমাণটা আমি এখানে করে দিব, আরটা হচ্ছে একটা ম্যাথ যেটা আমি এখন করে দিচ্ছি। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব, আচ্ছা এটা হচ্ছে আমাদের যে শিটটা আছে ওই শিটের 5 নাম্বার ম্যাথ অ্যাকচুয়ালি, যে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 0.2 মিটার। দর্পণ থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে দর্পণ থেকে, আচ্ছা ম্যাথ দেখা যাচ্ছে, আচ্ছা তো আমি ম্যাথটা পড়ছিও, ঠিক আছে, আপনাদের ওইভাবে বুঝতে অসুবিধা হবে না। দর্পণ থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 1/3 হবে। বস্তুর আকারের 1/3 হবে। তো কোশ্চেনটা কি আমি একটু পড়ে নিই। কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 0.2 মিটার। দর্পণ থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 1/3 হবে। তো এই যে বাস্তব বিম্বের আকার বলছে 1/3 হবে, তো এখন আমাদের এই যে বলছে যেটা বস্তুর আকারের চেয়ে বিম্বের আকারের তুলনাটা বলে দিছে, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের বিবর্ধন। তার মানে আমরা m পাচ্ছি, m ইকুয়াল কত পাচ্ছি 1/3 পাচ্ছি। তারপরে বলছে যেটা যে দর্পণের ফোকাস হচ্ছে কত, অবতল দর্পণ এবং ফোকাস দূরত্ব হচ্ছে 0.2 মিটার। তার মানে আমাদের এফটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.2 মিটার। তো এই যে মানগুলো পাচ্ছি এই মানগুলোর উপর ভিত্তি করে আমাদের বলতে হবে যে বস্তুটা তাহলে কোথায় রাখা হয়েছে, যে বস্তুটা কোথায় রাখলে বিম্বের আকারটা হবে হচ্ছে 1/3 বস্তুর আকারের। তাইলে আমরা যদি এবার বের করি, তার মানে আমাদের ভি আর ইউ এর একটা সম্পর্ক আর ওইটা বের করা লাগবে। তো আমি এখন একটা জিনিস যদি খেয়াল করি, আমাদের যে দর্পণের যে সাধারণ সমীকরণ 1/f ইকুয়াল টু কী লেখা যায় 1/v প্লাস 1/u। এখানে কোশ্চেনে চাইছে কি দর্পণ থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে, তার মানে আমাদেরকে চাইছে হচ্ছে বস্তুর দূরত্ব চাইছে, অর্থাৎ ইউ এর মান কত। আমি যদি খেয়াল করি এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাধারণ সমীকরণটা। তো এই সাধারণ সমীকরণে ভি ইউ এফ আমাদের কাছে কিন্তু জাস্ট এফ এর মানটা আছে, ইউ এর মানও নাই, ভি এর মানও নাই, কিন্তু আমরা চাইলে ইউ আর ভি এর একটা রিলেশন করতে পারি। কীভাবে, এম ইকুয়াল টু কী দেওয়া আছে আমাদের কাছে, এম ইকুয়াল টু দেওয়া আছে 1/3, আবার এম ইকুয়াল টু আমরা চাইলে কী লিখতে পারি মডুলাস ভি ডিভাইড বাই ইউ, তার মানে আমরা চাইলে ওই যে পজিটিভ ভি ডিভাইড বাই ইউ ডাইরেক্ট দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে অতএব ভি ইকুয়াল টু ইউ ডিভাইড বাই 3 পাচ্ছি। এই ভি এটা এখানেই রাখলাম আর ইউটাকে আমি কি করছি ইকুয়াল চিহ্ন এই সাইডে পার করে দিছি। এতটুকু বোঝা গেছে, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই 3 দিয়ে দিছি। তাইলে এইখানে যে মানটা আছে এই মানটা জাস্ট আমরা কী করছি ইউ এর মাধ্যমে প্রকাশ করছি। আমরা এখন কেন ইউ এর মাধ্যমে প্রকাশ করলাম, আমরা তো চাইলে ইউটাকেও ভি এর মাধ্যমে প্রকাশ করতে পারতাম। এটা কেন করছি, কারণ হচ্ছে আমাদের কাছে চাইছে হচ্ছে বস্তুর দূরত্ব, তো আমরা ইউ এর রিলেশনে নিয়ে আসলেই হয়ে গেল। তার মানে আমরা জাস্ট ভিটাকে পরিবর্তন করে যদি ইউ বানায় দিই তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে দেখি আমরা 1/f এর মান কত আছে, আমরা ইকুয়েশনটা সাজাই 1/f ইকুয়াল টু ভি এর মান যদি বসাই তাহলে কত হবে 3 ডিভাইড বাই ইউ, জাস্ট এটা উল্টায় গেছে, প্লাস 1 ডিভাইড বাই ইউ। তো এইখানে 1/f এর মান কত আছে, এফ এর মান আছে হচ্ছে 0.2, 3 ডিভাইড বাই ইউ প্লাস 1 ডিভাইড বাই ইউ। আর এই পুরা জিনিসটা যদি আমি সলভ করি তাহলে আমাদের ইউ এর মানটা চলে আসছে 0.8 মিটার। অর্থাৎ
আমি যদি দর্পণ থেকে 0.8 মিটার সামনে যদি আমি বস্তু রাখি তাহলে কি হবে, আমাদের যে বিম্বটা তৈরি হবে ওই বাস্তব বিম্বের আকার। এটা এখন কেন বাস্তব, আমি কিন্তু এখানে কিন্তু ভিটাকে পজিটিভ রাখছি। যদি এখন অবাস্তব বিম্ব বলতো তখন আমি কী করতাম, ভিটাকে এখানে আনার পরে আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতাম, কিন্তু অবাস্তব যেহেতু বলে নাই মাইনাস চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। তো আমি তাহলে ইউ এর মানটা পেয়ে গেলাম, এইভাবে আমি বস্তুর দূরত্বটা পেয়ে গেছি, আর এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তাহলে এবার পরবর্তী যে অংশটা আছে এটা আমি চাইলে একটু শর্টভাবে করি। ওই যেটা বললাম যে একটা শর্ট একটা সূত্র আছে বিবর্ধন নির্ণয়ের, ওই বিবর্ধন নির্ণয়ের সূত্র থেকে কিন্তু আমি চাইলে আমাদের ভি এর মানও লাগবে না, আমি কিন্তু চাইলে ডাইরেক্ট ইউ আর এফ দিয়ে কিন্তু চাইলে সম্পর্কটা বের করতে পারি। কীভাবে? আচ্ছা, এতটুকু তো বোঝা গেছে। তো আমি এতটুকু এবার কী করলাম, মুছে দিলাম। ঠিক আছে, তো এটা মুছে দিচ্ছি। এবার একটা জিনিস খেয়াল করি, আমাদের কাছে কিন্তু এম এর একটা মান আছে, আমাদের এটাও কিন্তু তখন আর দরকার হবে না, এই ইকুয়েশনটারও এম এর কিন্তু একটা মান আছে। এম ইকুয়াল টু কত দেওয়া আছে, 1/3 দেওয়া আছে। আর এবার বলছে কি এফ এর দূরত্ব হচ্ছে 0.2, তাহলে ইউ এর দূরত্ব কত, তাহলে আমরা কিন্তু চাইলে এমটাকে কিন্তু কনভার্ট করতে পারি, যে সূত্রটা দেখাইছিলাম। তাহলে বাস্তব বিম্ব যেহেতু বলছে তার মানে এই পুরো অংশটা পজিটিভ, আর যদি অবাস্তব বিম্ব বলতো তাহলে পুরো অংশটা আমি কী করতাম, একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতাম আগে। ইকুয়াল 1/3 দেওয়া যায়। তাহলে এফ এর মান কত আছে আমাদের কাছে, 0.2। ইউ এর মান কত আছে আমাদের কাছে, নাই, ইউ এর মানটাই আমরা বের করব। এফ এর মান হচ্ছে 0.2 ইকুয়াল টু 1/3। তাহলে এই জিনিসটা যদি দেন, পুরো রাশির ভিতরে শুধুমাত্র একটা মান অজানা আছে, ইউ এর মানটা অজানা আছে। তা আশা করি ইউ এর মানটা চলে আসবে। .8 মিটার। তো আমরা কিন্তু চাইলে এই জিনিসটা এইভাবেও করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা যদি এই শর্ট সূত্রটা ইউজ করি তাও করতে পারি, বা যদি চাই যে আমরা লং প্রসেসে করবো ওইভাবে, ওইটাও চাইলে করতে পারি। এটা হচ্ছে আপনাদের যার যার খুশি। এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আচ্ছা এত শর্ট একটা ম্যাথ, এটাতে 8 নাম্বার কি দিবে? এখন এখানে একটা মজার বিষয় আমি বলি, সাধারণত ডুয়েটের যে কোশ্চেনগুলো হয় আপনি যদি চাইলে 3 লাইনেও যদি সলভ করে দেন স্যারদের তাতে কোনো প্রবলেম নাই। স্যাররা জাস্ট যেটা করবে আপনার রেজাল্টের সাথে রেজাল্টটা দেখবে যে আচ্ছা ঠিক আছে কিনা, আপনি ইকুয়েশনগুলো যেভাবে আনছেন ওটা ঠিক আছে কিনা। যদি ইকুয়েশনটা ঠিক লেখেন আর আপনার রেজাল্টটা যদি ঠিক থাকে তাহলে আপনি সম্পূর্ণ ফুল মার্ক পাবেন। এখন আপনি এটা 3 লাইনে লেখেন আর 7 লাইনে লেখেন বা 10 লাইনে লেখেন, ওটা হচ্ছে আপনার খুশি। তবে লাইন যত শর্ট করবেন তত কী হবে, আপনার ম্যাথ করার সময়টা বেঁচে যাবে। এটা আপনি অন্য কোনো একটা ম্যাথ করতে এই টাইমটা আপনি ইউজ করতে পারবেন। তো এই কারণে আমাদের ডুয়েট অ্যাডমিশনে সাধারণত ম্যাথ যত শর্ট করে করা যায় তত বেশি ভালো। তো এবার আমি একটা প্রমাণ দেখাবো। হ্যাঁ, তো প্রমাণটা হচ্ছে এরকম, এই প্রমাণটা এবার ডুয়েট অ্যাডমিশনে আসছে। তো এই প্রমাণ দেখে আমি একটা জিনিস বলবো যে সাধারণত প্রমাণগুলো কীভাবে করবেন। এই প্রমাণ যে এইটাই আসবে বিষয়টা এরকম না, এরকম অনেক ধরনের প্রমাণ নিজেরা তৈরি করে দিতে পারে। তো প্রমাণটা আমি একটু লিখে নিচ্ছি। এটা হচ্ছে শীটের 6 নম্বর প্রমাণ। তো 6 নম্বরটা হচ্ছে এরকম যে একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত বিম্ব বস্তুর আকারের 1/n অংশ। হ্যাঁ, যে একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত বিম্ব বস্তুর আকারের 1/n অংশ, দর্পণের ফোকাস দূরত্ব f হলে দর্পণের ফোকাস দূরত্ব f হলে প্রমাণ করো যে বস্তুটি দর্পণ থেকে
হ্যাঁ, এখন আসলে হচ্ছে কি ডিসপ্লেটা নেই, তো ডিসপ্লেটা যদি থাকতো এই ম্যাথ কিন্তু আমি উঠাইতাম না, এখানে ডাইরেক্ট ডিসপ্লেতে থাকতো, তো ডাইরেক্ট তখন আপনারা কী করতেন, ম্যাথটা এখানে দেখতে পারতেন। তো এখন ডিসপ্লেটা যেহেতু ইউজ হচ্ছে না, তো আমি জাস্ট এই ম্যাথটা একটু লিখছি। তো প্রমাণ করো যে বস্তুটি দর্পণ থেকে n-1 ইন্টু f দূরে অবস্থিত। এখন আমি কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনটা কি বলছে যে একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত বিম্ব বস্তুর আকারের 1/n অংশ, তাহলে দর্পণ থেকে ফোকাস দূরত্ব যদি, আচ্ছা দর্পণের ফোকাস দূরত্ব যদি f হয় এই উত্তল দর্পণের, তাহলে প্রমাণ করো যে বস্তুটি দর্পণ থেকে এত দূরত্বে অবস্থিত। বস্তুটি দর্পণ থেকে এত দূরত্বে অবস্থিত, তার মানে এটা কি, এটা হচ্ছে বস্তুর দূরত্ব। তাহলে আমরা চাইলে এটা লিখতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের কাছে চাইছে হচ্ছে ইউ এর মানটা চাইছে, অর্থাৎ ইউ এর মানটা যদি আমরা এইটা প্রমাণ করে দিতে পারি, অর্থাৎ ইউ ইকুয়াল যদি আমরা দিতে পারি n-1 ইন্টু এফ, এটা যদি আমরা বের করে দেখাইতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো এইভাবে বস্তুর দূরত্ব চাইতে পারে, হয়তো বা কখনো আপনার কাছে বিম্বের দূরত্ব চাইতে পারে, তার মানে আপনি বুঝতে পারবেন যে ভি এর মানটা চাইছে, বা বিবর্ধন চাইতে পারে, তার মানে বুঝতে পারবেন আপনার কাছে এম চাইছে, তাহলে সবগুলো রাশি নিয়ে আপনার এম বের করতে হবে। আমরা এখানে সবগুলো রাশি নিয়ে কী বের করব, ইউ বের করব। এইখানে আমাদের কাছে কিছুই বলা নাই, জাস্ট বলা আছে এটা বিম্বর বিবর্ধনটা বলা আছে। বিবর্ধনটা কত বলা আছে, m ইকুয়াল টু হচ্ছে 1/n, আর যেটা বলা আছে সেটা হচ্ছে ফোকাস, দর্পণের ফোকাস বলা আছে কত, ফোকাস বলা আছে f। আর দর্পণটা কি দর্পণ, দর্পণটা একটা উত্তল দর্পণ, এতটুকু বলা আছে। তো এখন আমরা যদি এটা জিনিস যদি খেয়াল করি, ইউ এর মান যদি বের করতে চাই, ইউ এর মানটা কোথা থেকে আমরা আনতে পারি, ইউ এর মানটা কিন্তু আনার একটা ভালো উপায় হচ্ছে আমরা সাধারণ সমীকরণ থেকে আনতে পারি। সাধারণ সমীকরণ আমরা কি লিখতে পারি, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, এটা হচ্ছে সাধারণ সমীকরণ। তো এখন এটাকে যদি আমি উত্তল দর্পণের সমীকরণ নিয়ে যাই, যেহেতু উত্তল দর্পণ তার মানে কি ফোকাসটা কী হবে বলেন তো, উত্তল দর্পণের ফোকাসটা মাইনাস হবে, বিম্বের দূরত্বটাও আমাদের কিন্তু কী হবে, মাইনাস হবে। তো আচ্ছা এটা একটু পরে আনি। তো m ইকুয়াল কী বলা আছে, 1/n বলা আছে না, এটা হচ্ছে একটা পার্ট। m ইকুয়াল টু বলা আছে 1/n, তাহলে আমরা কি লিখতে পারি, v ডিভাইড বাই ইউ ইকুয়াল টু লিখতে পারি 1/n, কারণ m ইকুয়াল টু আমরা জানি v ডিভাইড বাই ইউ। এখন হয়তো অনেকে এটা মনে করতে পারতেছেন না, কিন্তু আপনারা যখন এই সূত্রগুলো ইউজ করে ইউজ টু হয়ে যাবেন তখন এটা আসলে কী হবে, আপনাদের মনে চলে আসবে অটোমেটিক। m ইকুয়াল টু হচ্ছে v ডিভাইড বাই ইউ। তো আমরা কি করব, যেহেতু বস্তুর দূরত্ব নির্ণয় করতেছি, তাহলে সবগুলো v যেটা আছে ভিটাকে সরায় কী করব, ইউ এ নিয়ে যাব। তার মানে আমরা এই জিনিসটাকে যদি লিখি যে v ইকুয়াল টু ইউ ডিভাইড বাই n, অর্থাৎ ইউটাকে আমরা ওই সাইড নিছি, জাস্ট এই ইকুয়েশনে আনছি। তার মানে আমাদের কিসে নিয়ে আসছি, ভিটাকে আমরা ইউতে কনভার্ট করেছি। তাহলে উত্তল দর্পণ যেহেতু, তাহলে এফটা তো মাইনাস, হ্যাঁ যেহেতু উত্তল দর্পণ এফটা যেহেতু মাইনাস, তার মানে আমি কি লিখতে পারি 1 ডিভাইড বাই মাইনাস এফ ইকুয়াল টু, আর বলছে কি, আমি একটা জিনিস বলছিলাম উত্তল দর্পণে কি হয় না, কখনোই বাস্তব বিম্ব তৈরি হয় না। তাহলে এইবার এখানে যে আমি যে ভিটা নিয়ে আসবো, এটা কি পজিটিভ নিয়ে আসবো নাকি নেগেটিভ নিয়ে আসবো, এটা আমি অবশ্যই নেগেটিভ নিয়ে আসবো। তাহলে আমি কি করব, n ডিভাইড বাই ইউ মাইনাস দিয়ে দিব একটা, হ্যাঁ এতটুকু ক্লিয়ার, যে আমি জানি যে উত্তল দর্পণে কি হয় না, কখনোই বাস্তব বিম্ব তৈরি হয় না, সবসময় অবাস্তব বিম্ব তৈরি হয়। তার মানে ভিটা কী হবে, মাইনাস হবে, এইটাই জাস্ট একটা মাইনাস চিহ্ন দিয়ে বসায় দিয়েছি, প্লাস 1 ডিভাইড বাই ইউ। তো এতটুকু ক্লিয়ার আশা করি, হ্যাঁ। তারপরে আমি যেটা করতে পারি 1 ডিভাইড বাই মাইনাস এফ ইকুয়াল টু আমি কী লিখতে পারি, ইউ 1 মাইনাস এন দিতে পারি, অর্থাৎ এই দুটো অংশকে আমি একত্রিত করে দিছি। তাহলে এখানে আমাদের কাছে ইউ চলে আসছে আর 1/f চলে আসছে। আমি পরবর্তীতে কি করব, এই ইউটাকে এই সাইডে নিয়ে আসি, ইউ ইকুয়াল টু, তাহলে কী হবে, এই ইউটা উপরে একের সাথে গুণ হবে, আর এই মাইনাস এফটা কী হবে, এই সাইডে গুণ হবে। তাহলে 1 মাইনাস এন ইন্টু মাইনাস এফ, মাইনাসটা দিয়ে যদি আমি ভিতরে যদি গুণ দিয়ে দিই, অর্থাৎ এই যে মাইনাস চিহ্ন যেটা আছে এটা দিয়ে যদি আমি ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে কী হবে, 1টা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, আর n এর আগে একটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, f ইকুয়াল টু n মাইনাস 1। এটাই কিন্তু আমাদের প্রমাণে চাইছে, তার মানে এটা আমরা প্রমাণিত করে দিয়েছি, অতএব এটা হচ্ছে প্রুভড।
তো আশা করি এতটুকু বোঝা গেছে যে আমি কিভাবে ইউ এর মানটা বের করলাম। এখন এইভাবে ঠিক সেমভাবে আপনার কাছে ভি এর মান চাইতে পারে, হয়তো প্রশ্নে বলতে পারে যে বিম্বের দূরত্ব বের করো বা প্রমাণ করো যে এই দর্পণ থেকে বিম্বের দূরত্ব হচ্ছে এত। তো এইভাবে আর কি আপনারা প্রমাণগুলো করবেন। এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট এবার আসছে। তো এরকম কয়েকটা প্রমাণ আপনারা প্র্যাকটিস রাখবেন, হয়তো বা হতে পারে ভি এর প্রমাণ। তো ওগুলো কীভাবে বের করবেন, আশা করি এই প্রমাণটা বের করার পদ্ধতিটা আপনারা বুঝতে পারছেন। তাহলে ওগুলো ওইভাবে আপনি বের করবেন, সবগুলো মান এইভাবে বসে জাস্ট ওই রাশিটা নিয়ে এসে দূরত্বটা বের করে দেবেন। হ্যাঁ, তো এই হচ্ছে প্রমাণ। এখন আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে, আচ্ছা এই প্রমাণটা কি আমি ওই শর্ট সূত্র দিয়ে করতে পারি কি না? শর্ট সূত্র দিয়া, আচ্ছা তো আমি শর্ট সূত্র দিয়ে দেখাচ্ছি একটু। এটা আমি মুছে দিলাম। সাধারণত শর্ট সূত্র দিয়ে ওইভাবে প্রমাণটা করা হয় না। কেন করা হয় না? কারণ ওইভাবে যদি করেন, ওই শর্ট সূত্রটা কিন্তু মডিফাইড করা সূত্র, তাহলে আপনাকে আগে ওই মডিফাইড অংশটা দেখাইতে হবে। হ্যাঁ, তো মডিফাইড অংশটা যদি দেখাইতে যান একটু লং হয়ে যাবে। কিন্তু যদি কারো কিউরিওসিটি থাকে যে করার, আচ্ছা ঠিক আছে আমি একটু করে দেখি, তাহলে চাইলে একটু করতে পারেন। কিন্তু সাধারণত শর্ট সূত্র দিয়ে যদি করেন তাহলে ওই মডিফাইড অংশটা আগে আনতে হবে। হ্যাঁ, তো আপাতত আমি শর্ট সূত্রটা দিয়ে করাচ্ছি না, ওইটা না করলেও হবে। আপনি যদি এটাই খেয়াল রাখেন তাহলেই হবে। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো আজকের ক্লাসে ডিসপ্লেটা না থাকার কারণে অ্যাকচুয়ালি আমি ওইভাবে ম্যাথগুলো আপনাদেরকে বোর্ডে নিয়ে দেখাইতে পারি, এই কোশ্চেনগুলো তুলে তুলে করে দেখাইতে হয়েছে। তো নেক্সটের যে ক্লাসটা হবে ওইটা হবে হচ্ছে আমাদের ফিজিক্সের সলিউশন ক্লাস। আপনাদেরকে শিট দিয়ে দেওয়া হবে আগামীকাল। তো ওই যে শিটটা থাকবে, ওই শিটে দেখা গেছে আগেও একটা শিট দেওয়া হয়েছে, ওই নতুন শিট করে আমি আবার দিব। হ্যাঁ, অর্থাৎ শিটটা কী হবে, আরও কয়েকটা ম্যাথ আমি অ্যাড করে দিব। আপাতত যে কয়টা আছে ওগুলো তো থাকবেই, আরও নতুন কয়েকটা ম্যাথ আমি ওইটার সাথে অ্যাড করে শিটটা আমি পুরোপুরি দিয়ে দিব, সলিউশনও থাকবে সাথে। আর নেক্সট ক্লাসে যেটা হবে, আমি কয়েকটা ম্যাথ সলিউশন করে দিব, আর গ্রুপে ডিসকাশন হবে, যে দেখা যাবে যে কারো কোনো একটা ম্যাথে প্রবলেম হয়েছে কিনা দেখা গেছে। তো ওই প্রবলেমগুলো যেগুলো বেশি প্রবলেম থাকবে ওগুলো সলভ করে দিব, আর বাকি ম্যাথগুলো আমরা ক্লাসেই দেখা গেছে যদি প্রবলেম হয় সলভ করে ফেলবো। আর পরবর্তীতে যদি আপনাদের ম্যাথ করতে গিয়েও যদি প্রবলেম হয়, বোঝার পরে গ্রুপ তো আছেই, ওইখানে যদি বলেন তাহলে ওইখানে অবশ্যই সাপোর্টের জন্য আমরা আসি। আর আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। নেক্সটে আমরা আলোর প্রতিফলনের কয়েকটা ম্যাথ দেখব, তাহলে আমাদের আলোর প্রতিফলন অধ্যায়টা শেষ হয়ে যাবে। আলোর প্রতিফলন অধ্যায়ে জাস্ট এতটুকুই আলোচনা, আর তেমন কিছু আলোচনা না করলেও চলবে। আচ্ছা, তো আজকের ক্লাসটা তাহলে এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।